ঘটনাটি ঘটেছিল ওনার নানার সাথে। ওনার নানার নাম আব্দুল হামিদ। ঘটনাটার সময়কাল 1989 সালের দিকে হবে বা এর আশেপাশের কোন একটি সময়। উনি তো সারাদিন পরিশ্রম করতেন, খেতে কাজ করতেন, তারপরে এই ধরনের কৃষি রিলেটেড কাজ যারা করেন সারাদিন কিন্তু অমানসিক পরিশ্রম হয়। আর বাড়িতে ফেরার পর তাদের কিন্তু অন্য কোনো ভারী কাজ করার মতো শরীরে এনার্জি থাকে না বললেই চলে। উনি কি করতেন, প্রতিদিন বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে হালকা কিছু খাওয়া দাওয়া করে একটু বাজারে যেতেন চা খাওয়ার জন্য। সেখানে কিছুক্ষণ গল্প গুজব করে আবার বাড়িতে চলে আসতেন। তারপর রাত্রের খাবার খেয়ে ঘুম দিতেন। আবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আবার মাঠে চলে যেতেন। তো এটা ছিল দৈনন্দিন কাজ। আর এর মাঝে উনি আরেকটি কাজ করতেন, সেটা হলো মাছ ধরা। রেগুলার না, শখের বসে মাঝে মাঝে মাছ ধরতে যেতেন। ঘটনা যে রাত্রে ঘটে ওই দিন উনি তো প্রচন্ড পরিশ্রম করেছেন, বাসায় এসেছেন, তারপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বাজারের দিকে গেছেন চা খেতে। তো ওনার ছোট চাচাতো ভাই সে এসে বলে যে হামিদ ভাই আজকে মাছ ধরতে যাব। তো উনি তো না না করতেছে, কারণ হলো ওনার তো শরীর আসলে ক্লান্তি ভর করেছে, ওনার তো ঘুমানোর দরকার। কিন্তু সেই চাচাতো ভাই এত জোরাজুরি করে, বাধ্য হয়ে উনি রাজি হন এবং বললেন আচ্ছা ঠিক আছে, রাত 11টার দিকে বাসায় আসিস। তো উনিও বাড়িতে ফিরে বলেছেন যে আমার চাচাতো ভাই আসবে, আমাকে ডাক দেবে, তো আমি যদি ঘুমিয়ে যাই আমাকে তোমরা ডেকে দিও, ওর সাথে মাছ ধরতে যাবো। তো এই কথার উপরে বাড়ির লোকজন আছে আর কি, জানে যে উনি রাত্রিবেলা মাছ ধরতে যাবেন। এর মধ্যে কি হয়, আনুমানিক রাত 10টা কি 10:15টার দিকে সেই চাচাতো ভাই এসে এই হামিদ নানাকে ডাক দেন যে হামিদ ভাই চলো মাছ ধরতে যাব। শুধু যে এই হামিদ নানাকে ডাক দিয়েছেন তা নয়, বাড়িতে আর একজন ব্যক্তি ছিলেন, তার নাম ধরে ডেকেছেন। তো উনিও উত্তর নিয়েছে, তার সাথেও কিছুটা কথোপকথন হয়েছে, বিষয়টা একদমই স্বাভাবিক। তখন হামিদ নানা ওকে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, তো তাড়াতাড়ি চলে এলি যে? সে আবার উত্তর দিচ্ছে হ্যাঁ আসলাম আর কি, আমার হাতে তো ঘড়ি নাই, কয়টা বাজে জানি না, মনে হলো তাই চলে আসলাম। তখন হামিদ নানা বলে আচ্ছা দাঁড়া আমি একটা জালি নিয়ে আসি। তো গ্রামের মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের জিনিসগুলো তারা কাজে লাগান, তো জালি এরকম একটা জিনিস। তো উনি জালি নিয়ে বের হয়েছেন, একদম স্বাভাবিকভাবে গল্প গুজব করতে করতে তারা দুজন যাচ্ছেন। যাওয়ার পরে নদীর একটা জায়গায় এসে ওই জালি দিয়ে মাছ ধরছেন। তো মাছ ধরার জন্য ওই জালিটা নদীর দিকে ছুঁড়ে পারেন, আবার সেটা উঠান, ওর ভিতরে কিছু মাছ ধরে, এবং মাছ ধরার পর ওই মাছগুলো রাখার জন্য একটা পাত্র ছিল, সেই পাত্রের মধ্যে উনি রাখছেন। এইভাবে ধরতে ধরতে প্রায় বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে চলে এসেছেন বা আরো বেশি। ওনারা যে নদীতে মাছ ধরছিলেন এটা হচ্ছে ক্ষীরু নদী বলে, মানে নদীটার নাম হচ্ছে ক্ষীরু, সবাই ক্ষীরু নদী নামেই চেনে আর কি। তো বাড়ি থেকে বেশ 1-2 কিলোমিটার দূরে চলে আসছেন। একটা সময় মনে হলো যে এই হামিদ নানার যে ছোট চাচাতো ভাই সে একটু পিছনে রয়েছে এবং সে কি যেন খাচ্ছে। তো হামিদ নানা দেখে চিন্তা করছেন কি ব্যাপার, এই ছেলেটা তো এরকম না, বাড়ির থেকে কোনো খাবার জিনিস নিয়ে আসলেও তো আমাকে না দিয়ে খাওয়ার কথা না, ও এভাবে মুখ লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছে। উনি একটু বিরক্ত হন, উনি ওনার মধ্যে মাছ ধরছেন। তো চাঁদের আলো তো ছিল, ওনার কেমন যেন সন্দেহ লাগে, কি ব্যাপার এতক্ষণ ধরে কেউ খায় নাকি। উনি একটু ভালো করে খেয়াল করে দেখেন যে এই চাচাতো ভাই সে এই যে মাছ রাখার যে পাত্রগুলো, এই পাত্রের ভিতর থেকে মাছ বের করছে আর খাচ্ছে। এটা দেখে হামিদ নানা তো বুঝতে পেরেছেন যে সর্বনাশ, আমার সাথে এটা তো কোনো মানুষ আসে নাই, কিন্তু ওনাকে তো সাহস ধরে রাখতে হবে। উনি স্বাভাবিকভাবেই ওনার চাচাতো ভাইয়ের সাথে কথা বলে যাচ্ছেন এবং সেও একই রকম ভাবে একদম স্বাভাবিকভাবে তার সাথে কথা বলছেন। একটা পর্যায়ে হামিদ নানা বলে ওঠেন যে ভাই রে, আজকে তো আর ভালো লাগছে না, শরীরটা খারাপ লাগছে, সারাদিন তো পরিশ্রম করছি জানিসই, আর তোর কথার উপর ভিত্তি করে কিন্তু আমি আসছিলাম, তা আজকে বাসায় চলে যাব। তখন ওই যে চাচাতো ভাই সে বলছে আরে হামিদ ভাই বলো কি, এখনো তো অনেক সময় আছে,
একটু পরে যাও, আরো একটু মাছ ধরি। তখন হামিদ নানা বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুই মাছ ধর, তুই মাছ টাছ ধরে বাসায় চলে আসিস, আমি চলে গেলাম। এই বলে উনি কি করে, ওই নদীর পাড় থেকে রাস্তায় উঠেছেন। তখন পিছন থেকে কর্কশ কণ্ঠে বলে ওঠে, কিরে, পালিয়ে কোথায় যাবি? এই কথা শোনার সাথে সাথে এই হামিদ নানা পিছনে না তাকিয়েই রাস্তায় উঠে দেন এক দৌড়। রাস্তার দুধারে ছিল অনেক বড় বড় গাছ, তাই চাঁদনি রাতেও রাস্তা ছিল অন্ধকার। হঠাৎ কিছুর সাথে ধাক্কা খেয়ে তিনি মাটিতে পড়ে যান। তারপর উঠে সামনের দিকে তাকিয়ে দেখেন শুধু দুটো চোখ দেখা যাচ্ছে লাল লাইটের মতো। তারপর আস্তে আস্তে যখন ওনার কাছাকাছি ওই জিনিসটা আসেন, তখন দেখতে পান এর ফেসটা মানুষের মতোই, কিন্তু শরীরে ভাল্লুকের মতো কালো কালো ঘন লোম। এবং ওই জিনিসটা কাছে এসে বলে, কিরে হামিদ, তুই নিজেকে খুব চালাক মনে করিস তাই না? তুই যে বুঝতে পারছিস যে আমি তোর ভাই না, আমি মনে হয় এটা বুঝি নাই না। এই কথা বলেই ওই অবয়বটা এই হামিদ নানার মুখে প্রচন্ড জোরে মারে এক চর। এরপর ওনারা কিছু মনে নাই। উনি যখন জ্ঞান ফেরে তখন উনি দেখেন উনি ওনার বাড়িতে শুয়ে আছেন এবং ওনার পাশে ওনার সেই চাচাতো ভাই বসে আছে যার রাত্রেবেলা আসার কথা ছিল। তাকে দেখেই তো জ্ঞান ফেরার পরে মানে ভয়ানক আর একবার চমকে উঠেছেন ভয়ানক ভাবে, এর এই জিনিসটা আবার আমার পাশে, এটা কি সেই মানে পিশাচটা না? তো উনি চমকে উঠেছেন। চমকে ওঠা দেখেই ওই যে সেই চাচাতো ভাই উনি বলেছেন যে, এই হামিদ ভাই, ভয় পাও না, আমি তোমার বাসায় আসছি রাত 11টার দিকে। আসার পরে ভাবি বলতেছে যে তুমি নাকি মাত্র আমার সাথে বের হইছো। এইটা শোনার সাথে সাথে তো আমার মাথায় দিয়েছে একটা চক্কর। আরে আমি তো আসি নাই, আমার সাথে বের হয়েছে মানে? তখন আমি দিলাম এক দৌড় নদীর দিকে, যেখানে আমরা সাধারণত মাছ ধরি বা তুমি সচরাচর যেখানে মাছ ধরো, গিয়ে সেখানে তোমাকে পাইলাম না। আবার তোমার বাসায় ফেরত আসলাম, এসে তোমার বড় ছেলেকে সাথে নিয়ে চারদিকে তন্ন তন্ন করে খুঁজে এই বাগানের মধ্যে তোমাকে অজ্ঞান অবস্থায় পাই। তারপর তোমাকে তুলে বাড়িতে নিয়ে আসি। তখন হামিদ নানা বিস্তারিত খুলে বলেন কিভাবে কি হয়েছে। এই টাইপের ঘটনা আমরা এর আগে যতটুকু পেয়েছি, একটা বিষয় কিন্তু মোটামুটি সবার বেলায় কমন ছিল, যে রাতের বেলা এই টাইপের কোনো কিছু সে ডেকে নিয়ে গেলে 10টা কথা বললে একটা উত্তর দেয়, হু হা এরকম করে জবাব দেয় বা জবাব দেয় না। কিন্তু এই জিনিসটা কিন্তু একদম স্বাভাবিকভাবে কথা বলছিল, কোনোভাবেই বুঝার উপায় ছিল না যে এটা মানুষ না অন্য কিছু। আর এই ফাঁদেই এই হামিদ নানা পা দিয়েছিলেন। বুদ্ধি করে সেখান থেকে চলে আসতে চেয়েছিলেন, কিন্তু বিপদে পড়ে যান, কারণ ওই অবয়বটি বুঝতে পারে যে হামিদ নানা বুঝে গেছেন সেই জিনিসটার পরিচয়। যেহেতু তাকে ভয় দেখানোর উদ্দেশ্যেই এসেছিল, এই জন্য আর বড় কোনো ক্ষতি করেনি। হামিদ নানাকে হালকা ঝাড়ফুঁক করা হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে হামিদ নানার সাথে এরপরে আর কোনো ভয়ের ঘটনা ঘটেনি। ওই ঘটনার পরিসমাপ্তি হয়ে যায় ওইখানেই, মানে এরপর যে উনি খুব অসুস্থ হয়ে যাবেন, মারা যাবেন, সেটা এরকম না। আল্লাহর রহমতে উনি সুস্থ ছিলেন। উনি 2011 সালে স্বাভাবিকভাবেই মারা গিয়েছিলেন। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর এবার আমরা চলে যাব আমাদের 76 নং এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। চলুন শুনে আসি সেই ঘটনা। প্রিয় লিসেনার্স, শুরু করছি আমাদের 76 নং এপিসোডের দ্বিতীয় ঘটনা। গ্রামের হাড় হিম করা ছোট্ট একটি ঘটনা। এবারের ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সুলতান আল শাহরিয়ার। ওনার বাসা ঝিনাইদহের কোটচাঁদপুরে। উনি এই যে ঘটনা যেটি পাঠালেন, এটার স্থান লিখেছেন চুয়াডাঙ্গা জেলার জীবননগরের মিজানপুর নামক গ্রামের। আর এই ঘটনাটি ওনার খালুর সঙ্গে ঘটেছিল। ওনার খালার কাছ থেকে উনি ঘটনাটি সংগ্রহ করেছেন। ঘটনাটির সময়কাল 2009 কি 10 সাল, এরকম একটা সময় আর কি। নির্দিষ্ট করে সালটি বলা যাচ্ছে না, তবে এই 2টা সালের একটা হবে। তো ওনার খালুর সাথে ছোটবেলা থেকেই কম বেশি প্যারানরমাল ঘটনা ঘটে আসছে,
যেমন উনি যখন রাত্রে একা একা হেঁটে যান, ওনার কাছে মনে হয় ওনার পেছন পেছন কেউ হাঁটছে। আবার কোনো কারণে রাস্তায় উনি একা একা চলছেন, হঠাৎ করে ওনার মনে হলো ওনার পাশ দিয়ে কেউ একজন হেঁটে ওনাকে ক্রস করে চলে গেল, কিন্তু বিশাল আকৃতির কেউ, লম্বা লম্বা পা, কিন্তু দুটো পা আছে, উপরে কোনো বডি নেই, তার সামনে দিয়ে হাঁটতে হাঁটতে চলে গিয়ে অদৃশ্য হয়ে গেল। এই যে এই টাইপের ঘটনা, এগুলো কিন্তু উনি মাঝে মাঝেই দেখতেন, যার কারণে প্যারানরমাল এই ধরনের বিষয়গুলোতে উনি অনেকটাই অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। এসব ছোটখাটো ভয়ের ঘটনাতে উনি একদমই ভয় পেতেন না। আমরা যেখানে এই ধরনের ভয়ের ঘটনা শুনলে সূর্যের লোম দাঁড়িয়ে যায় ভয়ে, সেখানে এগুলো ওনার কাছে ছিল একদম মামুলি ব্যাপার। কিন্তু 2010 সালের দিকে ওনার সাথে যে ঘটনাটি ঘটেছিল, বা 9 সালের দিকে ঘটেছিল, সেটি ওনার অনেক বড় একটা ভয়ের উদ্রেক করেছিল। চলুন শুরু করি সেটি। এই যে খালু, ওনার দুঃসম্পর্কের একজন চাচা ছিলেন। তো খালু তো রাতের বেলা মাঝে মাঝে এই যে ওনার যে খেতে সেচের পানি দেওয়ার জন্য এই জিনিসটা দেখভাল করতে হতো রাতের বেলা। আর ওইখানে ওই যে ওনার যে দুঃসম্পর্কের যেই চাচা, এই চাচাও ওই সময়ে কাজ করতেন, সেচের কাজ। দুজনের সাথে দেখা হতো রাতের বেলা, একসাথে বসে গল্প গুজব করতেন। দুজনেরই আবার এই বিড়ি খাওয়ার বদ অভ্যাস ছিল, দুজনেই একসাথে বসে বিড়ি খেতেন। গ্রামের মানুষজন তো আসলে দামি সিগারেট এনারা খুব একটা বেশি খান না, কম দামের বিড়িগুলোই ওনাদের সম্বল। আর অনেক রাত্রে যেহেতু তাদেরকে কাজ করতে হতো, সেচ সংক্রান্ত কাজগুলো মাঝে মাঝেই, আর সময়টা ছিল গরমকাল, গরমকালে তো সেচের প্রয়োজনীয়তাটা বেশি দেখা দেয়। তো উনি যথারীতি কাজ করছিলেন, মানে খালু, স্বাভাবিকভাবে হঠাৎ করে ওনার সেই দুঃসম্পর্কের চাচা আসেন, এসে বলেন, কি রে, কি খবর, কেমন আছিস, সব ভালো, এরকম কথা বলছেন, এবং বলেন যে এই দে একটা বিড়ি দে। ওদিকে খালুও চিন্তা করছিলেন যে কখন উনি আসবেন, একসাথে বসে একটু বিড়ি খাবেন, গল্প গুজব করবেন, অনেকক্ষণ কাজ করেছেন, ক্লান্ত হয়ে গেছেন, একটু ফ্রেশ হয়ে নিবেন আর কি কথা বলে। তো কি হয় যে ওই যে ওনার দুঃসম্পর্কের চাচা তার হাতে একটা বিড়ি তুলে দেন। বিড়ি তুলে দেওয়ার পর এখন সেটা তো আগুন ধরাতে হবে। তখন খালু কি করেছেন, ওনার হাতে দেশলাই ছিল বা ম্যাচ, সেটা থেকে একটা কাঠি বের করে ওই বক্সে ঘষা দিয়ে যখনই আগুন জ্বালিয়েছেন, যখন কেউ দেশলাইয়ের কাঠিটা ঘষা দিয়ে আগুন জ্বালায়, প্রথম যে আগুনটা জ্বলে ওঠে, যেহেতু আগুনটা একটু জোরে জ্বলে ওঠে, তারপরে স্তিমিত হয়ে যায়, তখন কিন্তু আশেপাশের কিছুটা জায়গা ভালো করে দেখা যায়, তারপরে আবার অনেকটা অন্ধকার হয়ে আসে। তো উনি তখন দেখেন যে আরে সামনে লোক কই, আমি কাকে সিগারেট দিলাম বা বিড়ি দিলাম, এখানে তো কেউ নাই। তখন উনি কিছুটা ভয় পান, কারণ ভয়ের বিষয় তো উনি অনেকটাই অভ্যস্ত হয়ে গেছেন। উনি বুঝতে পারেন যেখানে প্যারানরমাল কোনো কিছু এসেছিল। কিন্তু পরক্ষণেই ওনার আরো একটি বিষয় মনে পড়ে যে আচ্ছা, এই যে যেই লোকটি আমার কাছে আসলো, এ তো সকালবেলায় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমি নিজের হাতে তার জানাজা, দাফন কাফন সবকিছু করেছি। সকালবেলায় জীবননগরের কাছে একটা রাস্তায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন ওই খালু, সেই দুঃসম্পর্কের চাচা। ওনার পুরো বডি অক্ষত থাকলেও ওনার এক পা গাড়ির চাকার নিচে চলে যায়, একদম পিষ্ট হয়ে গেছিল সেই পা। তো উনি চিন্তা করছেন যে এই যে জিনিসটা উনি দেখলেন, এটা তো তার সেই দুঃসম্পর্কের চাচার রূপ ধরে এসেছে। যেহেতু উনি প্যারানরমাল বিষয় খুব একটা বেশি ভয় পেতেন না, তারপরও উনি ওই সময় হালকা ভয় পেয়েছিলেন। আর ওনার কাজ শেষ করতে হবে, উনি যে ভয় পেয়ে চলে আসবেন বাসা, বিষয়টা এরকম না। উনি ওনার কাজগুলো শেষ করেন, শেষ করে উনি একা একা বাড়ির দিকে ফিরছিলেন। বাড়ির দিকে ফেরার পথে বড় একটি বাঁশঝাড়ের মতো রয়েছে। তো উনি ওই বাঁশঝাড়ের কাছে যখন আসবেন, তখন হঠাৎ করে মনে হলো বাঁশঝাড়ের বেশ কয়েকটা বাঁশ মনে হয় খুব এলোমেলো ভাবে দুলছে। উনি কি মনে করে উপর দিকে তাকান,
চাঁদনি রাত তো ছিল, উনি তাকিয়ে দেখেন যে তার সেই দুঃসম্পর্কের চাচা একটা বাঁশের একদম মাথায় বসে আছে পা ঝুলিয়ে, এবং তার একটা পা একদম নষ্ট, ওই যে যেটা অ্যাক্সিডেন্টে একদম পিষ্ট হয়ে গিয়েছিল সেই পাটা। এবং তার সেই আত্মীয় তাকে বলছে যে কিরে, আগুন দিবি না, দে আমাকে আগুন দিয়ে যা, কাছে আয়। এই যে যে অভিব্যক্তি যে এমন ভাবে বলেছে যে কাছে আয়, তখন খালু মারাত্মক ভয় পেয়ে যান। ওনার সাথে এই যাবৎকালে যত ঘটনা ঘটেছে ওইভাবে ভয় পাননি, কিন্তু এবার মারাত্মক ভয় পান। উনি ওইখান থেকে দৌড় দেন বাড়ির পথে, বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পরে ওনার চেহারা দেখে ওনার বাড়ির সদস্যরা বুঝতে পেরেছিলেন, কারণ ওনার বাড়িতে গিয়েই দিয়েছিলেন এক চিৎকার, বাড়ির সদস্যরা জেগে গিয়েছিল। তখন তাকে জিজ্ঞেস করা হলেও উনি জাস্ট খালি বলেছিলেন ভয় পেয়েছেন। পরবর্তীতে সকালবেলা উনি সকলকে বিষয়টি বলেছিলেন, আর উনি এই প্রথমবারের মতো ভয় পেয়ে অসুস্থ হয়ে গিয়েছিলেন। পরে স্থানীয় ইমামের কাছ থেকে ঝাড়ফুঁক করে নেন। তারপরে এই যে যেই আত্মীয় যার কথা বলা হলো তাকে উনি আর কখনো দেখেননি, তবে ওনার সাথে হর হামেশাই টুকটাক ঘটনা ঘটে। খালু এখনো সুস্থ আছেন। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করছি গ্রামের রাতের বেলা হাড় হিম করা এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। এখন তো গ্রামের সাইডে শীত পড়ে গেছে, অনেকেই কম্বল গায়ে দিয়ে ঘটনা শুনছেন। আর কম্বল গায়ে দিয়ে বা লেপ গায়ে দিয়ে বা কাঁথা গায়ে দিয়ে ভয়ের ঘটনা শোনার আসলেই একটা মজা রয়েছে। চলুন সেই ভয়ের ঘটনার প্রকৃত মজাটা আরো বেশি করে উপলব্ধি করি। আরো বেশি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। মাত্র তো দুটো ঘটনা শেয়ার করলাম, আরো 4টি ঘটনা কিন্তু রয়েছে। আস্তে আস্তে আমরা ভয়ের জগতে হারিয়ে যেতে চাই। চলুন প্রিয় লিসেনার্স, চলে যাই আমাদের 76 নং এপিসোডের নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনাটি সিঙ্গাপুর থেকে আমাদেরকে পাঠিয়েছেন সোহান। সোহান যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, ঘটনাটি আসলেই বেশ অদ্ভুত, এবং এই ঘটনা সম্পর্কিত কিছু কথা আমি ঘটনার শেষে ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন ঘটনাটি শুনে আসি। এই ঘটনাটি উনি ওনার মায়ের মুখে শুনেছিলেন। ঘটনাটি ঘটেছিল ওনার মায়ের আপন মামাতো ভাইয়ের সাথে, আর সেই আপন মামাতো ভাইয়ের নাম হচ্ছে সোহেল। উনি এবারের ঈদে ছুটিতে দেশে গিয়েছিলেন, তখন ওনার মায়ের মুখে ঘটনাটি শুনেছিলেন। সেই ঘটনাটি মূলত আমাদেরকে পাঠিয়েছেন। ঘটনাটি লক্ষ্মীপুর জেলা সদর উপজেলার রসুলগঞ্জ এলাকার ঘটনা। 1998 সালের দিকের ঘটনা এটি। তখন এই সোহেল মামার বয়স ছিল প্রায় 7 থেকে 8 বছর। এই সোহেল মামার বাবা মানে এই সোহান ভাইয়ের মায়ের মামার সংসার ছিল খুবই নিম্নবিত্ত অবস্থায়, দিন এনে দিন খাওয়ার মতো। তিনি একজন দিন মজুর ছিলেন। বিশেষ করে তিনি গাছ কাটার কাজ করতেন। তার ছিল 4 ছেলে এবং 4 মেয়ে, বড় সংসার। স্বাভাবিকভাবেই এই বড় সংসার টানতে ওনাকে হিমশিম খেতে হতো। তবে এই সোহেল মামার বাবা সোহেল মামাকে খুব আদর করতেন। তিনি মাঝে মাঝে কাজে যাওয়ার সময় তাকে সাথে করে নিয়ে যেতেন। তিনি কাজ করতেন আর এই সোহেল মামা আশেপাশে ঘোরাঘুরি করতেন, খেলাধুলা করতেন। ঠিক তেমনি একদিন কাজে যাওয়ার সময় সোহেল মামাকে তিনি সাথে নিয়ে যান। তিনি কাজ করছিলেন আর ওই সোহেল মামা পাশে খেলাধুলা করছেন। তো যেই বাড়িতে কাজ করছিলেন, কাজ মোটামুটি শেষ হয়ে গিয়েছিল। কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়, ফেরার সময়ও হয়ে যায়। তখন বাড়ি যাওয়ার জন্য এই সোহেল মামার বাবা মানে সোহান ভাইয়ের নানা তৈরি হচ্ছিলেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করেন যে সোহেল মামার হাতে কিসের জন্য খাবার। তিনি তা বেশ আনন্দের সাথেই খাচ্ছেন। নানা তখন জিজ্ঞেস করেন, তুই খাচ্ছিসটা কি? কাছে গিয়ে নানা দেখেন যে সে সিদ্ধ একটি ডিম এবং সন্দেশ খাচ্ছে। নানা আবার জিজ্ঞেস করে, তুই এগুলো কোথায় পেয়েছিস, কে দিল তোকে? তখন সোহেল মামা হাত দিয়ে একটি জায়গার দিকে ইশারা করেন।
তখন এই নানা দেখেন যে এই বাড়ির পাশে 3 রাস্তার মোড় থেকে সে এই জিনিসগুলো নিয়েছে। নানা ওটা দেখেই বুঝে গেছেন যে এইগুলো আসলে কোনো মানুষের জন্য দেয়া হয়নি। মূলত ওই 3 রাস্তার মোড়ে একটা জায়গা রয়েছে, বিভিন্ন মানুষজন ওখানে এসে ভোগ দিয়ে যায়। এক একজন এক এক রকম ভাবে মানত করে। অনেকে বিশ্বাস করে এখানে এমন শক্তিশালী কিছু আছে যারা এই মানুষের এই উপকার করে। এই জন্যই মূলত কিছু কিছু মানুষ বিশ্বাস করে সেখানে বিভিন্ন ধরনের খাবার রেখে চলে যায়, কিন্তু এই রেখে যাওয়া খাবার কেউ কখনো খায় না। তো অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের জিনিস দেয়, জীবন্ত জিনিসও দেয়, জীবন্ত মোরগ, তারপরে কেউ কেউ মাছও রেখে যায়, গরু খাসিও নাকি রেখে যায়। কিন্তু রেখে যাওয়ার পর এগুলোকে নাকি আর পাওয়া যায় না, যার কারণে মানুষের মধ্যে এক ধরনের বিশ্বাসও জন্ম নিয়েছে। আর কেউ কেউ অবশ্যই ভালো হয়েছে, যার কারণে মানুষের মধ্যে এই বিশ্বাসটা অনেকটা দৃঢ় হয়েছে। মূলত নানা যে বাড়িতে কাজ করতে এসেছিলেন সেই বাড়ির পাশের বাড়ির একজন ব্যক্তি ওই 3 রাস্তার মোড়ে একটি ভোগ দিয়েছিলেন। সেই ভোগের খাবারটাই মূলত এই সোহেল মামা নিয়ে এসেছিলেন এবং সেই খাবারটার কিছু অংশ খেয়েও ফেলেন। এখন উনি তো ছোট মানুষ, এত কিছু বোঝেন না, 7-8 বছর বয়স, কি বা বুঝবেন দুনিয়ার এই হাল হকিকত, এত বিধি নিষেধ। তো নানা কি করেন, ওনার হাত থেকে খাবারগুলো নিয়ে উনি ফেলে দেন এবং নানা বলেন যে খবরদার এই টাইপের জিনিস কখনোই খাবা না। কারণ হচ্ছে এই টাইপের জিনিস অনেক মানুষ না বুঝে দিয়ে থাকেন। কারণ রোগ মুক্তি, ভালো খারাপ, ভালো মন্দ যা কিছু হোক না কেন সবকিছুর মালিক সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। কোনো জিনভূতের ক্ষমতা নাই কারো ক্ষতি করার বা উপকার করার, যদি আল্লাহ না চান। তো এইগুলো ওই ছোট্ট সোহেল মামাকে ওনার বাবা বোঝান। ওনার বাবা ওরকম শিক্ষিত মানুষ ছিলেন না, দিনমজুর ছিলেন, কিন্তু কোনটি কি করতে হবে অন্তত এই ধরনের বিশ্বাসগত বিষয় সেটি উনি খুব ভালো করে জানতেন। এটি ওনার সন্তানকে তখন বলেছিলেন। যাই হোক, বাড়ির দিকে চলে আসেন। বাড়িতে এসে ফ্রেশ হয়ে রাত্রের খাবার দাবার যথারীতি খেয়ে শুয়ে পড়েন, সবকিছু ঠিকঠাক ছিল। মূল ঘটনা শুরু হয় এই ভোগ খাওয়ার 3 দিন পর থেকে। সোহেল মা মাদ্রাসায় পড়তেন। মাদ্রাসা থেকে এসে বিকেল বেলা বাচ্চাদের সাথে খেলাধুলা করতেন। তো একদিন তিনি বিকেল বেলা বাচ্চাদের সাথে খেলাধুলা করার জন্য বাসা থেকে বের হলেন। সন্ধ্যা হয়ে যাওয়ায় বাচ্চারা সবাই তো ঘরে ফিরে আসে, কিন্তু সোহেল মামার বাসায় ফিরে না। তার মা এদিক সেদিক খোঁজাখুঁজি শুরু করে, কোথাও খুঁজে পাওয়া যায় না। নানা প্রতিদিনের মতো কাজ শেষ করে বাসায় ফিরে এসে ঘটনাটি শুনতে পান। তিনিও সোহেল মামাকে খুঁজতে বের হয়ে যান। বাড়ির আশেপাশে খেলার সব মাঠ যা ছিল সবগুলো চষে ফেলেন, সব জায়গায় খুঁজতে থাকেন। এমনকি এই সোহেল মামার বাবা মানে নানা, উনি এই সোহেল মামার বন্ধুদের বাসায় গিয়েও খোঁজেন, কিন্তু কোথাও সোহেল মামাকে খুঁজে পাওয়া যায় না। সবাই তো চিন্তিত হয়ে পড়ে, কোথায় গেল কোথায় গেল। তার মা তো কান্না করছে সমানে, ছোট আদরের সন্তানের জন্য উনি তো একদম দিশেহারা, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছেন, আবার তার জ্ঞান ফেরানো হচ্ছে, আবার অজ্ঞান হয়ে যাচ্ছেন, মানে এমন একটা অবস্থা। রাত 11টার দিকে কয়েকজন লোক এসে সোহেল মামাকে বাসায় দিয়ে যান। এদিকে তার মা তো তাকে ধরে কান্নাকাটি করতে থাকে। সবাই জিজ্ঞেস করছে যে সোহেল তুমি কোথায় ছিলে, কিন্তু সোহেল মামা কিন্তু কোনো কথা বলে না। তবে যে লোকগুলো তাকে নিয়ে এসেছিল তারা বলে যে রাতের বেলা তারা টেটা নিয়ে খালে মাছ ধরতে গিয়েছিলেন। তারা একটি ব্রিজের নিচে তখন মাছ ধরতে গেছেন, তখন একটি গাছকে তারা নড়তে দেখেন। তখন তারা লাইট মেরে দেখেন একটি জিকা গাছের মগ ডালে সোহেল মামা বসে আছেন। তারা অনেক ডাকাডাকি করলেও সোহেল মামা নাকি গাছ থেকে নেমে আসে না। মনে হচ্ছে নিচে কোনো কিছু ভয়ঙ্কর জিনিস দেখছেন এবং উনি ভয় পাচ্ছেন, যার কারণে উনি নিচে নেমে আসছেন না। তখন তারা বুঝতে পারে বিষয়টি আসলে স্বাভাবিক নয়, এখানে প্যারানরমাল কোনো ঘটনা ঘটেছে। তখন ওই লোকগুলো দোয়া-দরুদ পড়ে একজন গাছে ওঠে এবং তাকে ধরাধরি করে গাছ থেকে নামানো হয়। তখন ওই লোকগুলোই মূলত তাকে বাড়িতে নিয়ে আসে। তো এখন কথা হচ্ছে যে সোহেল মামা ওখানে গেলেন কিভাবে, আর উনি যে গাছ থেকে নামবেন
নামার সময় ভয় পাচ্ছিলেন, কি দেখছিলেন, এইসব বিষয় নিয়ে উনি না কোনো কথা বলছিলেন না। যেহেতু ছোট মানুষ, অনেক ভয় পেয়েছে, হয় এই কারণেই কথা বলতে পারছিলেন না, অনেকে এটা মনে করেছেন। তবে যারা নিয়ে এসেছিলেন এদের মধ্যে একজন সোহেল মামার বাবাকে, মানে এই সোহান ভাইয়ের নানাকে ভালো করে বলে দেন যে আপনার ছেলেকে দ্রুত ঝাড়ফুঁক করান, বিষয়টা স্বাভাবিক বলে আমাদের কাছে মনে হয়নি। এরপর লোকগুলো ওখান থেকে চলে যান। তখন সোহেল মামার বাবা কাল বিলম্ব না করে বাড়ির সামনের মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসেন। ইমাম সাহেব এসে ঝাড়ফুঁক করে দেন, পানি পরা দেন। তিনি বলেন কিছু একটা দেখে হয়তো ভয় পেয়েছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, এই বলে হুজুর বিদায় নেন। মাঝরাতে হঠাৎ সোহেল মামার চিৎকার, সবার ঘুম ভেঙে যায়। সবাই সোহেল মামার রুমে গিয়ে দেখে যে তিনি বিছানার নিচে পড়ে আছেন, তার সমস্ত শরীর থরথর করে কাঁপছে, তার গালের মধ্যে থাপ্পড়ের দাগ লেগে আছে। সবাই আতঙ্কিত হয়ে পড়ে, হঠাৎ কি হলো, রাতের বেলা কি শুরু হলো, কেউ কিছু বুঝে উঠতে পারছে না। কোনোভাবে তারা রাত্রি পার করে। সকালবেলা আবার সেই মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসা হয়। ইমাম সাহেব এসে আবারও ঝাড়ফুঁক করেন, কিন্তু উনি কোনো কিছুর অস্তিত্ব বুঝতে পারেন না। তবে তিনি আরো বড় কোনো আলেমকে দেখানোর জন্য অনুরোধ করেন এবং এটা বলে উনি ওখান থেকে চলে যান। পরের দিন রাত্রে নানা এবং নানি দুজনেই এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। তারা দেখেন 5 থেকে 6 জন কালো পোশাকধারী ব্যক্তি এই সোহেল মামাকে ঘর থেকে টেনে হিচড়ে ঘরের বাইরে নিয়ে যাচ্ছে। এরপর তাদের সামনে সোহেল মামার শরীর থেকে জীবন্ত অবস্থায় তার শরীরের চামড়া টেনে ছিঁড়ে খুলে ফেলে। সোহেল মামা যন্ত্রণায় নাকি চিৎকার করছিলেন, কি এক বিভীষিকাময় দৃশ্য। এরপর দুজনেরই নাকি একসাথে ঘুম ভেঙে যায়, মানে নানা নানির একসাথে ঘুম ভেঙে যায়। এরপর একে অপরকে তারা নিজেদের স্বপ্নের কথা বলেন এবং অবাক হয়ে যান, তারা দুজন একই স্বপ্ন দেখেছেন। আবার তারা বাসায় অদেখা কোনো কিছু মুভমেন্ট কিন্তু বুঝতে পারতেন, যে বাসায় কোন এক অশরীরী হাঁটাচলা করে। এদিকে সোহেল মামা পাগলামি করতে করতে তিনি হাতের কাছে যা পান তাই ছুঁড়ে ফেলে দেন। তাকে বেঁধে রাখা হয়। পাশের এলাকা থেকে একজন আলেম নিয়ে আসা হয়। ওই আলেম সোহেল মামাকে দেখে বুঝতে পারেন যে কোনো খারাপ কিছু তাকে ভর করেছে। তিনি অনেক দোয়া কালাম পড়েও ওনার উপর যে জিনিসটা ভর করেছে সেটা কিন্তু হাজির করতে ব্যর্থ হন। সেই আলেম ব্যর্থ হয়েছিল দেখে আশেপাশে সবাই নিরাশ হয়ে পড়ে, কারণ উনি এসব কাজে অনেক এক্সপার্ট ছিলেন। উনি ব্যর্থ হয়েছেন, হাজিরই করাতে পারলেন না, ছাড়ানো তো দূরের কথা। এদিকে সোহেল মামার শরীরের অবনতি হতে থাকছে ক্রমান্বয়ে। তিনি অস্বাভাবিকভাবে শুকিয়ে যেতে থাকেন এবং অনেক বেশি পাগলামি করতে থাকেন। নিজে নিজে পাগলের মতো হাসতেন আর শুধু একটা কথাই বলতেন, সময় হলে চলে যাব, কেউ তোরা আমাকে ধরে রাখতে পারবি না, এই বলে উনি অট্ট হাসি দিতেন। উনি ঘরের মধ্যে শরীরে কোনো জামা কাপড়ই রাখতেন না। 7-8 বছর বয়স, ছোট মানুষ, যদিও এই ধরনের বিষয়ের সেন্স তার মাথায় অতটা কাজ করতো না, কিন্তু তারপরেও ওনাকে জামা কাপড় পরানোই যেত না। পুকুরে নামলে পুকুর থেকে তাকে উঠানো অত্যন্ত কঠিন হতো। আবার বাড়িতে যদি কেউ আসতো ভয়ঙ্কর ভাবে তার দিকে তাকিয়ে থাকতেন, মানে সোহেল মামার চোখের দিকে তাকালে পিলে চমকে যেত, এমন একটা অবস্থা। এভাবে মানুষের মুখে মুখে ছড়িয়ে যায় সোহেল মামার এই অবস্থা। এলাকার সবাই এই বাড়ির পথ এড়িয়ে চলতেন। সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছিল। এর মাঝে আরো বেশ কিছু আলেম কবিরাজ দেখানো হলো, কিন্তু কোনো সমাধান হলো না। পরিবারে শোকের ছায়া বিরাজ করছে। এরপর পার্শ্ববর্তী গ্রামের একজন কবিরাজ আসেন, তার নাম হচ্ছে হারাধন। তো উনি এসে বলেন যে উনি এটা করতে পারবেন না, তবে একজন তান্ত্রিকের সন্ধান উনি দিতে পারবেন এবং এই তান্ত্রিক পাহাড়ি এলাকায় থাকেন, তিনি তার ঠিকানা জানেন। সেই অনুযায়ী সেই পার্বত্য এলাকায়, মূলত এই রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, 3 জেলার কোন একটা জায়গায়, নির্দিষ্ট করে নামটা বলতে পারেনি জেলার নাম, তো এই জায়গায় ওই হারাধন কবিরাজ এবং এই সোহেল মামার বাবা এই দুজন মিলে যান, গিয়ে ওই তান্ত্রিকের সাথে কথা বলেন এবং ওই তান্ত্রিক আসতে রাজি হন। তিনি আসেন, তিনি সোহেল মামাকে দেখেন এবং বলেন যে উনি রাতের বেলা আসনে বসবেন, তারপর বলা যাবে আসলে ঘটনাটা কি এবং কিভাবে সমাধান করা যায়। যথারীতি রাত্রে তিনি আসনে বসেন, তিনি একটি লাল রঙের বৃত্ত আঁকেন আর সেই বৃত্তর ভিতরে সোহেল মামাকে বসান।
তার সামনে একটা বিশেষ পাত্রের মধ্যে আগুন জ্বালিয়ে দেন। এরপর তিনি তার মতো করে রিচুয়াল করতে থাকেন, আর কিছুক্ষণ পর পর কিছু একটা ওই আগুনে নিক্ষেপ করেন, আগুনটা দাউ দাউ করে লাফিয়ে ওঠে। বেশ কিছুক্ষণ পর অনেকেই একটি ভয়ানক ব্যাপার লক্ষ্য করেন। এরকম ব্যাপার হয়তোবা অনেকেই লক্ষ্য করেননি, বিশেষ করে যখন কারো উপর কোনো জিনিস হাজির করা হয়। ম্যাক্সিমাম লোক সেখানে দেখেছিলেন হিংস্র একটা কালো এক শিংওয়ালা ষাঁড়, এরকম একটা অবয়ব দেখা যাচ্ছে, একদম স্পষ্ট না, তবে জিনিসটাতে একটা এক শিংওয়ালা ভয়ানক ষাঁড়, এটা মোটামুটি বোঝা যাচ্ছে। এবং এই জিনিসটা একটা বাতাসের মতো আস্তে আস্তে হেঁটে এসে সোজা সোহেল মামার শরীরের ভিতরে ঢুকে গেল। এই দৃশ্য দেখে তো উপস্থিত কয়েকজন মহিলা ওখানেই সেন্সলেস হয়ে গেছে এরকম ভয়ানক জিনিস দেখে। যখনই ওই জিনিসটা ঢুকেছে তখন সোহেল মামার গলার কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায়। তিনি মোটা কণ্ঠে বলে ওঠেন, এই তান্ত্রিক, তোর এত বড় সাহস, তুই আমায় ডাকছিস কেন? বাঁচতে চাইলে এখান থেকে পালা। তান্ত্রিক অনবরত মন্ত্র পড়েই যাচ্ছিলেন, আর মন্ত্র পড়তে পড়তে সোহেল মামার দিকে কিছু একটা নিক্ষেপ করছেন। সাথে সাথে সোহেল মামার ভিতরে থাকা সেই অবয়বটি যন্ত্রণায় না মানে বিরক্ত হয়ে হুঙ্কার দিয়ে ওঠে। এভাবে বেশ কিছুক্ষণ চলে। এরপর সেই জিনিসটা তান্ত্রিকের কথার উত্তর দিতে থাকে। তান্ত্রিক বলেন, বল কোথা থেকে এসেছিস আর কেনই বা এসেছিস, সব বলবি এখন, না বললে তোকে যেতে দেব না। সেই অবয়ব বলে, তোর ইচ্ছায় আমি আসিও নাই, তোর ইচ্ছা আমি যাবো না, যেহেতু আমি আসছি কিছু জিনিস বলে যাই, শোন। আমাদের ভোগের খাবার নষ্ট করেছে এই ছেলে, সেই খাবারের অমর্যাদা করেছে, লাথিও মেরেছে, তাই শাস্তি স্বরূপ আমাদের মহারাজ তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। আর মাত্র 6 দিন পর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তান্ত্রিক বলে, কে তোদের মহারাজ, তাকে এখানে আসতে বল। সেই জিনিসটা উত্তর দেয় যে আমাকেই হাজির করতে গিয়ে তোর অবস্থা খারাপ হয়ে যায়, আর তুই কোন সাহসে আমাদের মহারাজকে এখানে আনার কথা বলিস? ওনাকে নিয়ে আসার কোনো শক্তি তোর আছে? কোনো শক্তি নেই। তিনি থাকেন একটা ঝর্ণার উপরে, তিনি শুধু হুকুম করেন আর আমরা সেটা বাস্তবায়ন করি। এরপর সেই অবয়বটা আর কোনো কথা না বলে চলে যায়। তবে যখন চলে যায় তখন আর ওরকম ষাঁড়ের কোনো কিছু কেউ দেখেনি বা ষাঁড়ের অবয়ব দেখেনি। ওই জিনিসটা যখন চলে যায় তখন সোহেল মামা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। এরপর তান্ত্রিক অনেক চেষ্টা করেছে, কিন্তু ওই অবয়বটাকে ওই সময়ের জন্য আর হাজির করতে পারেননি, ব্যর্থ হয়েছেন। তখন তান্ত্রিক বলেন যে দেখি আগামীকাল রাত্রে কিছু করা যায় কিনা। যথারীতি পরের দিন রাতের বেলা তান্ত্রিক সেই ভোগ প্রায় স্থানে একাই গিয়েছিলেন। ওই যে জায়গার ভোগ এই সোহেল মামা খেয়েছিলেন, সেখানে গিয়ে তান্ত্রিক তার মতো করে কিছু একটা করেন এবং ফিরে এসে বলেন যে তাদের সাথে এই তান্ত্রিকের একটা চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী অমাবস্যার রাত্রে তাদের মহারাজের জন্য ভোগ দিতে হবে। ভোগ কি দিতে হবে? 3টি কালো খাসি, 3টি কালো মুরগি, 3টি সিদ্ধ ডিম এবং কিছু মিষ্টি, এবং আগামী অমাবস্যার রাত্রে দিতে হবে। কিন্তু এই জায়গা দেয়া যাবে না, তাদের এই মহারাজ যেখানে থাকে সেইখানে গিয়ে নাকি দিয়ে আসতে হবে, এইখানে দিলে হবে না। তারা হিসাব করে দেখেন যে আগামী অমাবস্যা আসতে আর মাত্র 4 দিন বাকি, আর এই মহারাজের ডেরায় গিয়ে সেটা দিতে হবে। কি ভয়ানক জায়গা! তান্ত্রিক বলেন যে ওখানকার জিনেরা জানিয়েছে এই মহারাজের ডেরা চিটাগাংয়ের সীতাকুণ্ড যে পাহাড় রয়েছে এই পাহাড়ের নাকি কোনো একটা জায়গায়। যথারীতি ভোগের সামগ্রী জোগাড় করার ব্যবস্থা করা হচ্ছে। যেহেতু একটা জায়গা থেকে সেই একটা পার্বত্য এলাকায় যাবে এমন একটা অবস্থা, মূলত চট্টগ্রাম পার্বত্য জেলা না, কিন্তু এই সীতাকুণ্ড যে পাহাড়টা ওইখানে যে কোথায় ওই জিনিস নিয়ে দেবেন এটাও তো খুঁজে বের করতে হবে। ওনারা মূলত মানে এই সোহেল মামার বাবা এবং ওই হারাধন কবিরাজ এবং যে তান্ত্রিক এসেছেন তারা পরামর্শ করেন যে ছাগল টাগল এগুলো কিনে এত দূরের পর যাওয়া যাবে না, ওইখানে গিয়ে কেনা যাবে। ওখানে এই জিনিসগুলো অ্যাভেলেবল আছে, ওইখানকার যিনি এই তান্ত্রিক এসেছেন তিনি জানেন। এখানে তারা ওখান থেকে টাকা ম্যানেজ করে রওনা দেন এবং ওইখানে গিয়ে ওই জিনিসগুলো কেনেন। সময়ও কিন্তু বেশি ছিল না। অমাবস্যার রাত, গহীন অন্ধকার। সেই অন্ধকার রাত্রে
সোহেল মামার বাবা মানে নানা এবং ওই তান্ত্রিক পাহাড়ের ভিতর প্রবেশ করেন। নীরবে অনেকক্ষণ হাঁটার পর পাহাড় বেয়ে বেশ উপরে ওঠেন। নানা গহীন পাহাড়ে ঝর্ণার কলকল শব্দ শুনতে পান। একটা নির্দিষ্ট জায়গায় এসে তান্ত্রিক দাঁড়িয়ে যান। তখন নানা লক্ষ্য করলেন পাহাড়ের উপর একটা জায়গা, সেখানে আশেপাশের গাছগুলোতে লাল সুতো পেঁচানো এবং অনেক মোমবাতি। মনে হয় এখানে কেউ মন্ত্রতন্ত্র সাধনা করে বা এখানে লোকজন আসে, এই লাল সুতো বেঁধে দিয়ে যায়, মোমবাতি রেখে যায়। এটা মনে হয় মানুষের কাছে বেশ পরিচিত জায়গাই বটে। তো ওই জায়গাতে ওই আনা ভোগগুলো রাখা হয় এবং ওই তান্ত্রিক যিনি সাথে এসেছিলেন তিনি মাটিতে বসে লাঠি দিয়ে কিছু একটা আঁকেন এবং মন্ত্র পড়তে থাকেন। ওই সময় আশেপাশের গাছগুলো অস্বাভাবিকভাবে নড়ছিল। একটা পর্যায়ে তান্ত্রিক নানাকে বলেন, আমাদের কাজ শেষ, চলুন আমরা এখান থেকে চলে যাই। তো তারা হাঁটা ধরেন। হঠাৎ করে কি করেছেন, নানা পেছন দিকে তাকিয়েছেন। পেছন দিকে তাকানো নিষেধ ছিল, পেছনে তাকানো যাবে না, কিন্তু নানা পেছন দিকে তাকিয়েছেন। ওই পেছন দিকে তাকিয়ে দেখতে পান বড় বড় বেশ কিছু আকৃতির অবয়ব, যাদের মাথায় মাত্র একটি শিং, চোখগুলো আগুনের মতো এবং যাদের অবয়বটা ষাঁড়ের মতো। তো নানা এটা দেখেই তো চোখ বন্ধ করে ফেলছে, আবার ঘুরে তাড়াতাড়ি ওই তান্ত্রিক বলেন, চলেন তাড়াতাড়ি চলে যাই। তান্ত্রিক বলেন, আপনাকে না বলেছিলাম যে পেছন দিকে তাকাবেন না, ভাগ্য ভালো যে আপনি অজ্ঞান হয়ে যান নাই, অজ্ঞান হয়ে গেলে আরো বিপদ হতো। তো তাড়াতাড়ি ওনার ওখান থেকে চলে আসেন। নানা ওই তান্ত্রিকের বাড়িতে ছিলেন, পরবর্তীতে নানা তার বাড়িতে চলে আসেন। নানা বাড়িতে এসে শুনতে পান যে সোহেল মামা নাকি ওই রাত্রে, যেই রাত্রে ভোগ দেওয়া হয়েছিল, অনেক বমি করেছিল। তার বমির সাথে কালো কালো তরল দুর্গন্ধযুক্ত পানি বের হয়ে এসেছিল। এগুলো আসলে কি ছিল কেউ বলতে পারেনি। আর একটা পর্যায়ে সোহেল মামা অজ্ঞান হয়ে গিয়েছিলেন। পরবর্তীতে তার জ্ঞান ফেরে। তো তান্ত্রিক বলে দিয়েছিলেন যে ভোগ দেওয়ার পরে আশা করি আর কোনো সমস্যা হবে না। মহারাজ ভোগ গ্রহণ করেছেন। এরপর নাকি সোহেল মামা পুরোপুরি সুস্থ হয়ে যান। নানা 2013 সালে মৃত্যুবরণ করেছেন। আর এই সোহেল মামা বর্তমানে চিটাগাং একটি পোশাক কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত রয়েছেন। এটি ছিল ঘটনা। অসংখ্য ধন্যবাদ সোহান ভাইকে, চমৎকার একটি ঘটনা আমাদেরকে আপনি পাঠিয়েছেন। বলেছিলাম যে এই ঘটনার শেষে আমি কয়েকটি কথা বলতে চাই। আমাদের এই বাংলাদেশ সহ আশেপাশের বিভিন্ন জায়গায় এবং বিশ্বের অনেক জায়গাতেই এই টাইপের কিছু জায়গা রয়েছে যেখানে মানুষ মোমবাতি জ্বালিয়ে আসে, খাবার দিয়ে আসে, এইটা সেটা এগুলো দিয়ে আসে। আসলে কি এইগুলো সৃষ্টিকর্তার উদ্দেশ্যে দেওয়া হয় বা এগুলো কি সৃষ্টিকর্তার কাছে যায়? আসলে ব্যাপারটা কি? অধিকাংশ জায়গায় আপনারা নিজেরাও খোঁজ নিয়ে দেখতে পারেন, এই জায়গাগুলোতে কিছু ভয়ঙ্কর শক্তিশালী জিনেরা থাকে। মূলত মানুষ তাদেরকে যখন উপাসনা করে তখন তারা খুশি হয়ে যায় এবং যে যে সমস্যা নিয়ে আসে তারা জাদুবিদ্যার মাধ্যমে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করে, যার ফলে মানুষ আরো বেশি সেটাতে আকৃষ্ট হয়। এইভাবেই তাদের এই কাজগুলো চলতে থাকে। এরকমই একটা জায়গা ছিল এটা। কিন্তু একটা ব্যাপার হলো যে ওখানে যে খাবারগুলো দেয়া হয় সেগুলো যদি কেউ নষ্ট করে, স্বাভাবিকভাবে যেহেতু ওখানে জিনেরা থাকে তারা তো ক্ষিপ্ত হবেই। এবং এরকমই একটা ঘটনার শিকার হয়েছিল এই সোহেল মামা। যাক, আল্লাহর অশেষ রহমতে তিনি সুস্থ হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। তো প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু এই সমস্ত জায়গায় কোনো ভোগ না দেওয়ার আমি বিনীতভাবে অনুরোধ করছি। তবে আরো একটা অনুরোধ করছি, ধরুন যে আপনি এদিক দিয়ে যাচ্ছেন, এরকম কেউ কোনো কিছু রেখে দিয়েছে, ভোগ দিয়ে রেখেছে, আপনি তো চিন্তা করলেন যে দূর এগুলোর কোনো ভিত্তি নাই, এটা নাই সেটা নাই, এই চিন্তা করে আপনি ওখানে গিয়ে ওগুলো তছনছ করে দিলেন। এটাও কিন্তু করা যাবে না। কারণ হচ্ছে যে ওই জায়গায় ঘিরে রেখেছে কিছু ভয়ানক শক্তিশালী জিন। আপনি এই জিনিসগুলো তছনছ করলে আপনার ক্ষতি হতে পারে, তারা চাইলে আপনার ক্ষতি করতে পারে। এই জন্য এগুলো মানুষকে সচেতন করতে হবে আমাদেরকে যে এগুলো করা যাবে না, এগুলো করলে ঈমান চলে যায়, এই বিষয়গুলো বুঝাতে হবে। সেই সাথে নিজেরাও তো ইস্তেগফার করতে হবে। আর এই জায়গাগুলো থেকে নিজেদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে বিরত রাখার জন্য। প্রিয় লিসেনার্স, আশা করছি এই টাইপের জায়গা সম্পর্কে আমি আপনাদেরকে একটা বেসিক ইনফরমেশন আপনাদের কাছে আমি দিতে পেরেছি। চলুন চলে যাই আমাদের ৭৬ নং এপিসোডের চতুর্থ ঘটনায়। স্বাগতম প্রিয় লিসেনার্স।
ব্ল্যাক ম্যাজিকের একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, ঘটনাটি শোনার পর আপনারা নতুন করে কিছু ভাববেন, এটা নিশ্চিতভাবে আমি বলতে পারবো ইনশাল্লাহ। ঘটনাটি এত পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে বিবরণ দিয়ে একটি অডিও ফাইল পাঠিয়েছিলেন তাইফ আহমেদ, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর থেকে, যে আমি এই বিষয়টির সত্যতা যাচাইয়েরও চেষ্টা করেছি যে আসলে এই বিষয়টা কতটুকু সত্য। আমি যতটুকু তথ্য পেয়েছি ওই এলাকার লোকদের কাছ থেকে, আমি সেটার সত্যতা মোটামুটি পেয়েছি এই অল্প সময়ের মধ্যে। কারণ হচ্ছে ব্যাপারটা যে ওই ঘটনার সত্যতা যাচাই করার জন্য বিষয়টা এরকম নয়, আদতেই এই বিষয়টা এইভাবে হয়েছে কিনা এইটা জানার আমার একটা আগ্রহ ছিল। মূলত সেই আগ্রহের জায়গা থেকে আমি সেই চেষ্টাটি করেছিলাম। প্রিয় লিসেনার্স, শুরু করি ঘটনা। ঘটনার সময়কাল 2007 সালের দিকে। এই যে তাইফ আহমেদ, ওনার বাবা ভাগ্য অন্বেষণে চলে যান এই নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুর পৌরসভায়। অনেক আগে গিয়েছিলেন, সেখানে ওদের এক আত্মীয় থাকতেন, সেই সুবাদে গিয়েছিলেন এবং ওখানে যে নর্থ বেঙ্গল সুগার মিল রয়েছে সেখানে চাকরি শুরু করেন। আর মূলত ওই সুগার মিল যেটা, এটা তো বিশাল এলাকা, বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের আন্ডারে সেটা পরিচালিত হয়। আর ওই গোপালপুর পৌরসভার পাশে বাহাদুরপুর নামে আর একটা জায়গা রয়েছে, ওইখানে একজন ব্যক্তি থাকতেন, বেশ সন্ত্রাসী টাইপের একজন। ওই সময় পলিটিক্যাল ব্যাকআপ তার ছিল, টেন্ডারবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড তিনি করতেন। তার নাম বললে এখনো ওই এলাকার সবাই চিনবে। তিনি হচ্ছেন কামাল ভাই। কামাল ভাই বলেই এই তাইফ আহমেদ তাকে ডাকতেন, কিন্তু তার অ্যাকচুয়াল নামটা বললাম না সঙ্গত কারণে। আর উনি যেহেতু সন্ত্রাসী কর্মকাণ্ড করতেন, সবাই তাকে দেখে ভয় পেত, আর অনেকেই তাকে পছন্দ করতো না। উনি কিন্তু খুব উচ্চলম্বা সুদর্শন একজন মানুষ ছিলেন, যে কেউ তাকে দেখলে পছন্দ করবে, মানে প্রথম দেখায় যিনি জানবেন না যে উনি সন্ত্রাসী টাইপের এরকম উগ্র মেজাজি, কিন্তু হঠাৎ করে দেখলে যে কারো ভালো লাগবে ওনাকে। ওই জায়গায় একটা নির্দিষ্ট একটা বাড়ি আছে, বেশ অনেকগুলো পরিবার নিয়ে সেখানে থাকে। বাড়ি আছে এখানে বললাম কেন, অনেক সময় আমরা বলি না দেওয়ান বাড়ি, তারপরে কৃষি বাড়ি, এরকম ওই বাড়ির আগে একটা শব্দ রয়েছে যেটা বললে এখনো ওই এলাকার সবাই চিনবে, যার কারণে আমি সেই শব্দটি বললাম না। তো ওই বাড়িতে ছেলেদের থেকে মেয়ের সংখ্যা বেশি, কারণ ওই বাড়িতে যারা থাকেন তাদের সন্তানাদির মধ্যে মেয়েদের সংখ্যা বেশি আর কি। ওই বাড়ির একটা মেয়ে, তার নাম হচ্ছে জাহানারা। আমি যে জাহানারা শব্দটা বললাম বা নামটা বললাম, এই নামের সাথে অ্যাকচুয়াল নামের মিল রয়েছে, যার কারণে আমি জাহানারা শব্দটা ইউজ করলাম, এটা ছদ্মনাম। ওই জাহানারার সাথে এই যে মাস্তান গোছের যিনি এই কামাল ভাই, ওনার একটা দীর্ঘদিনের প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল। এখন যেহেতু এই কামাল ভাই সন্ত্রাসী টাইপের একজন মানুষ, সন্ত্রাসী কর্মকাণ্ড করতেন, স্বাভাবিকভাবেই তো কোনো পরিবার থেকে এই ধরনের সন্ত্রাসী ছেলের হাতে মেয়েকে দেবে না। তারা কি করলেন, মানে ওই মেয়ের পরিবার এই জাহানারাকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করলেন। এখন জাহানারাও কিন্তু এই কামাল ভাইকে পছন্দ করতেন, কামাল ভাইও জাহানারাকে পছন্দ করতেন। যখন মেয়ের অনিচ্ছায়ও ওই মেয়ের পরিবার থেকে তাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা চলছিল, তখন এই কামাল ভাই কি করেন, এই জাহানারাকে নিয়ে পালিয়ে বিয়ে করে ফেলেন। কামাল ভাইয়ের বাড়িতেই ওই মেয়ে ছিল, বেশ ভালোই চলছিল, মোটামুটি সবকিছু স্বাভাবিক। বিয়ের মাসখানিক পর থেকে একটা সমস্যা শুরু হয়। এই যে কামাল ভাই, উনি রাতের বেলা হোক দিনের বেলা হোক হঠাৎ করে উনাকে নাকি সাপে কাটতো। এমন একটা সাপে কাটতো, এই সাপের কামড় উনি শুধু ফিল করতেন। এখন সাপে কাটলে ওনার আশেপাশে যারা আছে তারা তো সাপটাকে দেখবে, কিন্তু না, ওই সাপটাকে কেউ দেখতো না, শুধু উনি দেখতেন। সবাই বলতো কি কোথায় সাপ, বলে এই তো, এই দেখ আমার হাতে কামড় দিয়েছে। দেখতো যে হ্যাঁ তাই তো, হাতে তো দুটো দাঁতের দাগ, রক্ত পড়ছে, কিন্তু সাপ কোথায়, সাপ কেউ দেখতো না।
ঝোপ জঙ্গল বা ডোবা নালার পাশ থেকে যে সাপে কামড় দিত, বিষয়টা কিন্তু এরকম নয়। ওনার ঘরের ভেতর থেকেও সাপে কামড় দিত, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়। এমনকি ওনার সাথে ওনার যারা লোকজন থাকতো, 4-5 জন লোক সবসময় ওনার সাথে থাকতো, যেহেতু একটু মাস্তান গোছের লোক ছিলেন, তাদের উপস্থিতিতেও সাপে কামড় দিয়েছে, কিন্তু তারাও সেটি দেখতে পায়নি যে সাপ গেল কোথায়। উনি বলতেন এই যে সাপ চলে যাচ্ছে চলে যাচ্ছে, কিন্তু অন্যরা সেটা দেখতো না। উনি তাদেরকে বকাঝকা করতেন, তোদের চোখের মাথা খেয়েছিস, দেখিস না কিছু, কিন্তু আসলেই ওরা কিছুই দেখতো না। এইভাবে প্রতিনিয়ত নির্দিষ্ট সময় অন্তর অন্তর সাপে তাকে কামড় দিত। উনি যখন হসপিটালে যেতেন, সাপে কামড় দিয়েছে, স্বাভাবিকভাবে অ্যান্টিভেনম দিতে হবে। ডক্টর জিজ্ঞেস করতেন আপনাকে কোন সাপে কামড় দিয়েছে, উনি ওই সাপ যে কোন প্রজাতির সাপ এটা বলতে পারতেন না। এখন অনুমানের উপরে যদি কোনো অ্যান্টিভেনম দেওয়া হয়, দেখা গেল যে সাপে কামড় দিয়েছে সেই সাপের অ্যান্টিভেনম না দিয়ে অন্য আরেকটা সাপের বিষের অ্যান্টিভেনম দেওয়া হয়েছে, তাহলে সেটা ভিন্নধর্মী ফল বয়ে আনতে পারে। তো ডাক্তার কি করতেন, প্রথমে ওনাকে অবজারভেশনে রাখতেন। ডাক্তার দেখতেন যে উনি তো একদম দিব্যি সুস্থ মানুষ, সাপের কামড়ের কোনো প্রভাব ওনার শরীরের উপরে একদমই নেই। ডাক্তার বলতেন যে আপনার কিছু হবে না, স্বাভাবিকভাবে যতটুকু অবজারভেশনে রাখার দরকার সেই অবজারভেশনে রেখে ডাক্তার তাকে রিলিজ দিয়ে দিতেন। তো উনিও বাড়িতে চলে আসতেন, সাপের কামড়ের প্রভাবে ওনার কিছুই হতো না। কিন্তু একটা জিনিস, প্রথম দিকে যখন সাপে কামড় দিত তখন কিছু হতো না, পরে কি হতো, উনি একদিন অসুস্থ থাকতেন, পরে যদি আবার কামড় দেওয়া হতো 1.5 দিন বা 2 দিন অসুস্থ থাকতেন। তো এরকম চলতো, মানে আস্তে আস্তে উনি কিন্তু অসুস্থ হচ্ছেন। আর এই অদ্ভুত সাপ কোথা থেকে আসে, কোথায় চলে যায়, কেনই বা শুধু তাকেই কামড় দেয়, অন্য কেউ দেখে না, অন্য কাউকে কামড় দেয় না, এটা কিন্তু উনি বুঝতে পারতেন না। উনি তো প্রচন্ড সাহসী প্রকৃতির মানুষ, যেহেতু সন্ত্রাসী টাইপের একজন মানুষ, এইসব বিষয় যে প্যারানরমাল হতে পারে এটাই কিন্তু উনি বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করেননি। তো ওনার এক শাগরেদ ছিল, এই শাগরেদ সে হিন্দু ধর্মাবলম্বী, সে আবার বিয়ে করেছিল বেদে সম্প্রদায়ের এক নারীকে। এই যে নর্থ বেঙ্গলের সুগার মিল, এই সুগার মিলের কাছাকাছি ওয়ালিয়া নামক একটা গ্রাম রয়েছে। ওই গ্রামে বেশ কিছু বেদে সম্প্রদায় বসবাস করে, দীর্ঘ সময় ধরে তারা স্থায়ীভাবে বসবাস করে। সেই সম্প্রদায়ের একজন নারীকে তার এক শাগরেদ বিয়ে করেছিল। তার শাগরেদ এই যে ব্যাপারগুলো ঘটছে, শুরুর দিকে আসলে বিষয়টা বলার সাহস করেনি, পরে বলে যে ভাই আমার স্ত্রী তো সাপ রিলেটেড অনেক বিষয় জানে, সে তো বেদ সম্প্রদায়ের, তো আপনি আমার বাসায় চলেন, আপনার ভাবিকে আপনাকে একটু দেখতে দেন, দেখি সে কি বলে। উনি তো একটু আত্মসম্মান বোধ ভালোই আছে, উনি চিন্তা করে শাগরেদের বাসায় যাব, ওখানকার লোকজন কে কি মনে করবে। তখনই বলেন তুই দুপুরবেলা তোর বউকে নিয়ে আমার বাসায়, তোর বউর সাথেও পরিচয় হই, আমার বাসায় দুপুরবেলা খাওয়া দাওয়া করবি আর আমাকে দেখতে বলবি। তখন সে চলে যায়, দুপুরবেলা তার ওয়াইফকে নিয়ে আসে। তার ওয়াইফ এই কামাল ভাইকে খুব ভালো করে অবজার্ভ করে, খুব ভালো করে অবজার্ভ করার পর তখন এই কামাল ভাইকে বলে যে ভাই আপনার উপর খুব কঠিন একটা কালো জাদু করা হয়েছে, এবং এই যে সাপে কামড় দিচ্ছে এই সাপ কোনো স্বাভাবিক সাপ নয়, এটা সত্য, এই সাপ শুধু আপনিই দেখবেন আর কেউ দেখবে না। কিন্তু আমার গণনায় যেটা আমি বুঝতে পারছি, এই সাপ আর কয়েকবার কামড় দেওয়ার পর আপনি মারা যাবেন। এই কথা শোনার পর এই কামাল ভাই অট্ট হাসিতে ফেটে পড়েন, এবং উনি এটা মানতেই নারাজ, উনি এটা বিশ্বাসই করতে চান না। এদিকে ওনার স্ত্রী জাহানারা, তিনি আবার বিষয়টা গুরুত্ব সহকারে দেখছেন এবং শুনছেন। তিনি আবার তাকে বলেন যে তুমি এইভাবে হেসো না, তুমি ওর কথা শোনো, ও কি বলে বোঝার চেষ্টা করো। তখন কিছুটা আমলে নেন। আর আরেকটা ব্যাপার, ওই যে তার শাগরেদের স্ত্রী, যে বেদ সম্প্রদায়ের মেয়ে, সে বলেন যে এরপর যখন আপনাকে সাপে কামড়াবে তখন আপনি বেশ কিছুদিন অসুস্থ থাকবেন, এরকম স্বাভাবিক থাকবেন না। আর প্রতিবার সাপের কামড় দেওয়ার কয়েকদিন আগে থেকে আপনি ফিল করতে পারবেন যে আপনাকে হয়তোবা সাপে কামড়াবে। এই কথা শোনার পর এই কামাল ভাই বলেন তুমি তো এই কথাটা মনে হচ্ছে ঠিক বলেছো, কারণ আমার কাছে মনে হচ্ছে যে কয়েকদিন পরে আমাকে সাপে কামড়াবে। সত্যি তাই, কয়েকদিন পরেই দিন দুপুরে কয়েকজনের উপস্থিতিতে নাকি এই কামাল ভাইকে সাপে কাটে।
প্রতিবারের মতো এবারও যেটা ঘটার ছিল সেটাই ঘটে, কেউ দেখে না সেটা। এবারে সাপে কাটার পর উনি প্রায় 10 থেকে 12 দিন অসুস্থ ছিলেন। তখন ওনার খুব ভালো মতো টনক নড়ে যে ব্যাপারটা তো স্বাভাবিক না, এটা তো এইভাবে হেলাফেলা করার জিনিস না। তখন উনি যেটা করেন সেটা হলো একজন ওঝার কাছে যাবেন বলে মনস্থির করেন, কিন্তু ভালো ওঝা কোথায় পাওয়া যায়? তখন তার ওই সাগরেদের স্ত্রী সে একজন ওঝার সন্ধান দেয়। ওই যে নর্থ বেঙ্গল সুগার মিল, এই সুগার মিলের পাশে সবজি পাড়া নামক একটা জায়গা রয়েছে। ওই মিলের যারা হিন্দু শ্রমিক রয়েছে তাদেরকে দাহ করার জন্য ওখানে একটা শ্মশান রয়েছে, ওই সবজি পাড়া শ্মশান নামে সেটা পরিচিত। ওই শ্মশানের পাশে একটা জায়গা রয়েছে, ওই জায়গায় বেশ কিছু মানুষজন থাকতো হিন্দু সম্প্রদায়। ওইখানে এক ওঝা ছিল। তো তাকে এই কামাল ভাইকে দেখানো হয়। দেখে তিনিও বলেন যে কামাল, তুমি তো খুব বিপদের মধ্যে আছো, তোমার তো জীবন সংশয়ের মধ্যে, এটা সমাধান খুব দ্রুততার সাথে করতে হবে। তখন উনি কয়েকটা দিন সময় নেন যে বিষয়টা একটু ভালো করে দেখতে। আর এটার দায়িত্ব উনি তার যে সাগরেদের যিনি স্ত্রী, মানে এই যে কামাল ভাইয়ের সাগরের যিনি স্ত্রী, বেদি সম্প্রদায়ের মেয়ে, তাকেও কিছু কিছু বিষয় শিখিয়ে দেন যে কিভাবে কিভাবে এই কামাল ভাইয়ের বিষয়টা সমাধান করতে হবে, এবং তাকে সবসময় কামাল ভাইকে অবজারভেশনে রাখতে বলেন। তো এই যে তার সাগরেদের স্ত্রী কামাল ভাইয়ের দায়িত্ব নেন। কামাল ভাইয়ের স্ত্রী কয়েকদিন পর তার যে ওস্তাদ ওই ওঝা তার সাথে পরামর্শ সাপেক্ষে কামাল ভাইকে কিছু তথ্য বলেন। কামাল ভাইকে তথ্য এটাই বলেন যে ভাই, এই মিলের পাশে একটা কবরস্থান রয়েছে, ওই কবরস্থানে কি মাসখানেক আগে কোন একটা আত্মহত্যা করা মেয়েকে কি দাফন করা হয়েছে? তখন কামাল ভাইয়ের মনে আসে হ্যাঁ তাই তো, এবং উপস্থিত সকলে বলে হ্যাঁ তাই তো, হ্যাঁ আমরা তো জানি একটা রিক্সাওয়ালার মেয়ে, সে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, তো ছেলে পরবর্তীতে তাকে বিয়ে করতে অস্বীকার করে, মেয়েটা মনে খুব কষ্ট পায়, যার কারণে সে সুইসাইড করে, বিষ খেয়ে আত্মহত্যা করে। ওই মেয়ের লাশ ওই কবরস্থানে দাফন করা হয়েছে। ওই কবরস্থানে একটা নিয়ম ছিল, নতুন যে কবরগুলো, সেই কবরগুলোর উপরে একটা লোহার খাঁচা দিয়ে রাখতে হতো। অনেক সময় ওই যে শেয়াল, কুকুর এগুলো ওই কবর ঘুরে লাশের ক্ষতি করে, তো এই খাঁচাগুলো দিয়ে রাখা হতো। তার কবরের উপর ওই খাঁচা দিয়ে রাখা আছে। তখন এই যে তার যে সাগরেদের স্ত্রী, সে বলে যে ওই কবরের উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করে এবং আপনাকে এই জিনিসটা থামাতে হবে। আমার পক্ষে সম্ভব না থামানো, এবং এটা কে করে সেটাও জানা সম্ভব হচ্ছে না। আপনি যে কোনো মূল্যে এটা করা থামান, এটা না থামালে আপনার জীবন একদম শেষ হয়ে যাবে। আর এটাও বলেন যে এটা নির্দিষ্ট সময় অন্তর করা হয়, 12 দিন, 15 দিন বা 1 মাস পর এরকম করা হয়, তো আবার 4-5 দিন পরেও করা হয়, সুবিধা অনুযায়ী এই কাজটি করা হয়। সুতরাং এটা যে কোনো মূল্যে আপনাকে থামাতে হবে। এখন এই যে কামাল ভাই, তার তো অনেক সাগরেদ টাগরেদ ছিল, উনি চিন্তা করছেন যে এই কবরস্থানে পাহারা বসাতে হবে, খুব গোপনে, কেউ যেন বুঝতে না পারে। 24 আওয়ার্স উনি পাহারা বসান, পালাক্রমে ওনার ছেলে পেলে খুব গোপনে পাহারা দিত, কেউ যদি বুঝতে না পারে কিছু। উনি নিজেও পাহারা দিতেন। 3-4 দিন হয়ে যায়, কেউ আসে না। তারপরে এই কামাল ভাই বলে, দূর এসব ভুয়া কথাবার্তা, অহেতু এই কবরস্থানে পাহারা দিলাম, যে কাজ জীবনে কোনোদিন করি নাই, এই কাজ করলাম। উনি চিন্তা করেছেন যে আজকে রাত্রে শেষ, আজকে রাত্রে যদি কিছু না হয় তাহলে আর উনি এসবে বিশ্বাসও করবেন না, আর এই পাহারা দেওয়ার কাজও উনি আর করবেন না। ওই রাত্রে উনি তো পাহারা দিচ্ছেন, ওনার সাথে কয়েকজন সাগরেদ ছিল, খুব গোপনে দূর থেকে দিচ্ছেন। হঠাৎ করে দেখছে দূর থেকে একটা আলো দেখা যাচ্ছে, আস্তে 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 ওই আলোটা কবরস্থানের কাছে আসছে। তারপর ওই আলোটা কবরস্থানের ভিতরে ঢুকলো এবং ওনারা একটু কাছে যান বিষয়টা দেখার জন্য। দেখতে পান যে ওই আলোটা যে এমনি ভেসে ভেসে আসছে তা না, ওটা একজন মানুষ হাতে করে ওই আলোটা নিয়ে এসেছে। তারপর ওই যে মেয়েটি মারা গিয়েছিল, ওই মেয়েটি যে কবর, ওর উপরে যে লোহার যে একটা খাঁচা দিয়ে রাখা, এটা কিন্তু 2 জন মিলে সরানো খুব কঠিন ছিল। একজন লোকই ওইটা সরিয়ে ফেলে এবং সরানোর পর সে আস্তে আস্তে কবরটা খুঁড়তে থাকে। এই কামাল ভাই এবং তার এই চেলাগুলো দূর থেকে দেখছে যে কি করে।
দেখছে সেই কবরটা খুললো এবং কবরের ভিতর নেমে পড়লো। তখন এই কামাল ভাই এবং তার চেলারা গিয়ে সরাসরি ওকে হাতে নাতে ধরে। হাতে নাতে ধরার সাথে সাথে দেখে যে এটা তো ভোলা। ভোলা হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি এই যে জাহানারা, যিনি মানে কামাল ভাইয়ের স্ত্রী, জাহানারার বাবার তো বেশ জমি জমা ছিল, ওই 15 থেকে 20 বিঘা জমি সে চাষ করত। এই ভোলা সে খুব শক্ত সামর্থ্য মানুষ ছিল, এই কারণে সে ওই ভারী লোহার খাঁচাটা ওখান থেকে সরিয়ে ফেলতে পারত। তো ভোলাকে যখন হাতে নাতে ধরেছে তখন দেখে ভোলার হাতে একটা জিনিস, এটা রক্ত মাখানো একটা কাফনের কাপড় দিয়ে তৈরি একটা পুতুল। ওই পুতুলের মধ্যে 9টা সূচ গিরে রাখা আছে। আর এই কামাল ভাইকে 9 বার সাপে দংশন করেছে। সে আর একটা সূচ গাড়ার জন্য এখানে এসেছে। মূলত যতবার ওইখানে সূচ গাড়া হয় তখনই এক আজব সাপ, রহস্যময় ভয়ানক সাপ এসে তাকে দংশন করতো। এই সাপটাকে কেউ দেখত না। 10বার সে যখন এই সূচটা ঢোকাবে তখনই তাকে হাতে নাতে ধরে ফেলা হয়। হাতে নাতে ধরা পড়ার পরে সে তো ভয়ে অস্থির, তাকে ওখান থেকে তুলে নেওয়া হয়। এই যে ঘটনা যিনি পাঠিয়েছেন এই তাইফ ভাই, 3টার দিকে হঠাৎ করে চিৎকার চেঁচামেচি, কারণ এই কামাল ভাইয়ের বাসা কিন্তু ওনার বাসার মানে পাশাপাশি। চিৎকার চেঁচামেচি, উনিও ঘুম থেকে উঠছেন, কি হয়েছে দেখে যে ভোলাকে ধরে নিয়ে এসেছে। আর তো বেদম মার, বল সত্যি করে বল কে এই কাজটা করাচ্ছে। ভোলা মার খেয়ে বলে যে এই কাজটা তোমার স্ত্রীর বাবা মা এরা এই কাজটা করিয়েছে। এরা একজন তান্ত্রিকের কাছে গেছে, তান্ত্রিকের কাছে যাওয়ার পর একটা পুতুল বানিয়ে নিয়ে আসছে এবং এই তোমার শ্বশুর শাশুড়ির কথা অনুযায়ী আমি এই কাজটি করছি। আমাকে বলা হয়েছে যে এরকম এরকম সময়ে সূচ গিরে দিতে, আমি এই কাজটাই করি। যেহেতু তাদের জমি আমি কটে নিয়েছি বা বর্গা চাষ করি, আমার তো এটা শুনতেই হবে। তো এরপরে বেধরক মার দেয়। পরেই এই ভোলা এই কামাল ভাইয়ের হাত পা ধরে ক্ষমা টমা চান। তখন কামাল ভাই বলেন যে কোন কবিরাজ এটা করেছে, তার সন্ধান জানিস? সে কিন্তু এটা সন্ধান দিতে পারে নাই। পরবর্তীতে এই যে পুতুলটা, এটা ওই সেই ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। যে ওঝা তাকে পরামর্শ দিয়েছিলেন এই জিনিসটা পুড়িয়ে ফেলা হয়, নির্দিষ্ট রিচুয়াল করে এটা পুড়িয়ে ফেলা হয়। যেহেতু উনি স্বীকার করেছিল, মানে ওই ভোলা, যে এই কাজটি তার শ্বশুর শাশুড়ি করেছে, এই কামাল ভাই তো সেখানে গিয়ে ব্যাপক থ্রেট দেন যে আপনারা কাজটা ভালো করেন নাই, এরকম কাজ আপনাদের কাছ থেকে আশা করি নাই। মূলত 13 বার যদি সাপে কামড়াতো তাহলে কামাল ভাই 13তম বার কামড়ে উনি মারা যেতেন। আর সবাই বলতো সাপে কেটেছে, এটা নিয়ে তার কেউ কোনো কিছু ভাবনা চিন্তা করতো না। মূলত এই উদ্দেশ্যেই এই ধরনের কঠিন এক ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। তো ওনাদের পরিবার থেকে, মানে এই ওনার শ্বশুর শাশুড়ির পরিবার থেকেও পরবর্তী বলা হয় তারা এই কাজ আর করবে না। এই কাজ তারা আর করেছিল কিনা জানা নাই। তবে 2009 সালের দিকে এই যে কামাল ভাই, উনি কিন্তু পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হন। এমনিতে তো ওনার নামে অনেক মামলা টামলা ছিল, বেশ সন্ত্রাসী টাইপের মানুষ ছিলেন উনি। আর ওনার একটা মেয়ে হয়েছিল, মেয়েটি এখনো আছে। ওনার যে স্ত্রী, অন্যত্র তার বিয়ে হয়ে গেছে। আর এই ঘটনার সাথে অন্য যারা জড়িত ছিল, এই যে ভোলা, তারপরে কামাল ভাইয়ের শ্বশুর শাশুড়ি, এরা কিন্তু প্রত্যেকেই জীবিত আছেন, শুধু জীবিত নেই কামাল ভাই। প্রিয় লিসেনার্স, এইখানে আমি সবগুলো নাম আমি চেষ্টা করেছি ছদ্মনাম ইউজ করার জন্য, কিন্তু সবগুলো নাম তাদের অরিজিনাল নামের কাছাকাছি। যারা অত্র এলাকায় আছেন তারা এই খুব পরিচিত ঘটনাটা অনেকেই শুনেছেন বা শুনে থাকবেন। সেই ঘটনাটি আপনাদের সামনে এই তাইফ ভাইয়ের মাধ্যমে উপস্থাপন করলাম। প্রিয় লিসেনার্স, নিশ্চয়ই বুঝতে পারছেন ব্ল্যাক ম্যাজিক কতটা ভয়ানক, কতটা মর্মান্তিক। কামাল ভাইয়ের মৃত্যুটা যদিও ভিন্নভাবে হয়েছিল, ব্ল্যাক ম্যাজিকের কারণে হয়নি, অন্য কারণে হয়েছিল। তারপরও কামাল ভাই মানুষ হিসেবে যেমনই হোক না কেন, যত অন্যায় করুক না কেন, আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন। এবং ওনার সাথে যেটাই হয়েছে কিনা সেটা অন্যায় হয়েছে, আবার উনি যাদের সাথে বিভিন্ন অন্যায় করেছেন আমরা আশা করব তারাও কামাল ভাইকে ক্ষমা করে দিবেন। আল্লাহ কামাল ভাইকে জান্নাত নসিব করুক। আর এই টাইপের কাজ যারা করবেন, মানে আল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলছি, যারা ব্ল্যাক ম্যাজিকের সাথে যুক্ত হবেন, কারোর উপর যদি ব্ল্যাক ম্যাজিক করা হয় সেটা কাটানোর জন্য যদি ব্ল্যাক ম্যাজিকের সাথে যুক্ত হবেন,
অল্লাহি তাদের ঈমান চলে যাবে, চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। সুতরাং ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হলেও ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে সেটা সমাধান করা যাবে না, রুকিয়া করে সেটা সমাধান করতে হবে। আর এই যে কারো ক্ষতি করার জন্য কোনো মেয়ে অন্য কোনো ছেলের ভালোবাসায় মানে দেওয়ানা হয়ে গেছে, বা নিজের ফ্যামিলির কেউ অন্য কোনো মেয়ের ভালোবাসায় দেওয়ানা হয়ে গেছে, তাদের কাছ থেকে মানে ছুটায় আনতে হবে, এই জন্য ব্ল্যাক ম্যাজিক করতে হবে, কোনো উপায় নাই, জাহান্নামে যেতেই হবে যদি এই কাজ আমরা কেউ করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আমরা সকলে এগুলো থেকে বিরত থাকবো। আবার বলছি, কোনোভাবেই কোনো অবস্থাতেই, সেটা ব্ল্যাক ম্যাজিক কাটানোর জন্যই হোক, ব্ল্যাক ম্যাজিক করার জন্যই হোক, কোনোভাবেই ব্ল্যাক ম্যাজিকের সাথে যুক্ত হওয়া যাবে না, ব্ল্যাক ম্যাজিশিয়ানের সন্ধান দেওয়া যাবে না, এই বিষয়ে কাউকে সহযোগিতা করা যাবে না, এই বিষয়ে কাউকে পরামর্শ দেওয়া যাবে না। পরামর্শ একটাই, তাকে এ থেকে দূরে থাকতে হবে। আর যদি কেউ এই বিষয়ে সহযোগিতা করেন তাহলে জাহান্নামে যাওয়ার জন্য রেডি হয়ে যেতে হবে। এমনও তো হতে পারে যে তওবার সুযোগ আমাদের নাও হতে পারে। এই জন্য সকলে সাবধান। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাই আমাদের এবারের ৭৬ নং এপিসোডের পঞ্চম ঘটনায়। চলুন রফিক ভাইয়ের কাছ থেকে যে ঘটনাগুলো জাবেদ ইকবাল ভাই পেয়েছিল সেগুলো শুনে আসি। প্রথম ঘটনাটি ঘটেছিল ১৯৮৮ সালে। তখন রফিক ভাইয়ের বয়স ১৫ বছর। রফিক ভাইয়ের বাবার একটি ঘোড়া ছিল, আর ওই ঘোড়া দিয়ে মাঝে মাঝে ফসল আনতেন বাড়িতে, আবার কখনো কারো বাড়িতে ফসল পৌঁছে দিয়েও টাকা উপার্জন করতেন। মূলত ঘোড়াটি ছিল তার বাবার শখের ঘোড়া। রফিক ভাইয়ের বাবা এলাকায় অথবা আশেপাশে পরিচিত কোনো গ্রামে মেলা হলে সেই মেলাতে ঘোড় দৌড় করাতে তার ঘোড়াটা নিয়ে যেতেন, এবং অনেক পুরস্কারও পেয়েছিলেন এই তার ঘোড়া দিয়ে ঘোড় দৌড় করিয়ে। একদিন ২ গ্রাম পরে একটি মেলা বসে এবং মাইকিং করে বলা হয় যে সেখানে ঘোড় দৌড় হবে। রফিক ভাইয়ের বাবা রফিক ভাইকে বলেন যে চলো আজ ঘোড়া নিয়ে যাব মেলায়। রফিক ভাইয়ের বয়স ১৫, তো উনি মনে মনে এটাই চেয়েছিল যে আজ উনি মেলায় যাবেন। তো রফিক ভাই ঘোড়াকে খুব ভালো করে গোসল করিয়ে দুপুরের দিকে তিনি এবং তার বাবা সবাই ওনারা মিলে যান হচ্ছে মেলায়। মেলায় ঘোড়দৌড় ছাড়াও বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। তেমনি ওই দিন সন্ধ্যার পরে পালা গান, বাউল গান এগুলো হবে বলে মেলা কমিটি মাইকিং করে। আর সবকিছুর পুরস্কার এগুলো দেওয়া হবে অনুষ্ঠানের শেষ দিনে, মানে মেলার যেদিন শেষ ওই দিনে। যাই হোক, বিকেল বেলায় ঘোড়া দৌড়ে রফিক ভাইয়ের বাবার ঘোড়াটি দ্বিতীয় স্থান অধিকার করে। সন্ধ্যার দিকে রফিক ভাইয়ের বাবা তাকে বলেন ঘোড়া বাড়ি রেখে আসতে। ঘোড়া আস্তে আস্তে দৌড়ায়, আর বাঘ আর এই যে গ্যাপটা, মানে বাসায় আসার যে গ্যাপটা, ওই ঘোড়া আস্তে আস্তে দৌড়ালে মোটামুটি ২০ থেকে ২৫ মিনিট লাগবে বাড়িতে আসতে। রফিক ভাই ছোটবেলা থেকেই ঘোড়ায় চড়ে অভ্যস্ত, যেহেতু ওনাদের বাড়িতেই ঘোড়া রয়েছে, তাই উনি স্বাচ্ছন্দ্যে ঘোড়ার পিঠে বাড়িতে আসতে থাকেন। ওনার বাবা মেলাতেই রয়ে যান। রফিক ভাই মেলা থেকে মাগরিবের নামাজের একটু পরে রওনা দেন। মনের আনন্দে তিনি বাড়িতে ফেরত আসছেন, পরিচিত পথ। ওই দিন আকাশে কোনো মেঘ ছিল না, এমনকি বৃষ্টির কোনো চিহ্নও নাই। রফিক ভাইয়ের বাড়ি খারুয়া এই গ্রামে আসতে গেলে নরেন্দ্রপুর গ্রাম নামক স্থানের মধ্য দিয়ে আসতে হয়। আর ওই গ্রামের শেষের দিকে মানে খারুয়া গ্রামে ঢোকার আগে একটি বিশাল ভয়ানক বাঁশঝাড় রয়েছে। স্থানীয়ভাবে সেটাকে আক্কাস আলীর বাঁশঝাড় বলে ডাকা হয়। এটি একটি ভয়ানক বাঁশঝাড় এবং ওই এলাকার অনেকেই এটি জানতো যে এখানে অনেক ভয়ের ঘটনা ঘটে। আর রফিক ভাইয়ের বাড়ি ওই বাঁশঝাড়ের ভেতর দিয়েই আসতে হবে। রফিক ভাইয়ের সাথে যারা মিশেছেন তারা দেখেছেন যে এই রফিক ভাই আমি ছোটবেলা থেকেই বেশ শক্তিশালী এবং তার বয়সের তুলনায় তিনি বেশ লম্বা, আর ছোটবেলা থেকে ওনার ভয় ডর খুবই কম। স্থানীয় লোকজন এই রফিক ভাইকে ডাকাত রফিক বলে থাকে, কারণ ওনার যে সাহস, এই সাহসের কারণে ওনাকে ডাকাত রফিক বলা হয়, এমনি যে ডাকাত তা কিন্তু না। যাই হোক, রফিক ভাই যখন আসছিলেন তখন দূর থেকে দেখছিলেন যে এই যে বাঁশঝাড়ের বাঁশগুলো এলোমেলো হয়ে মাটিতে পড়ে আছে। তিনি ভাবেন কোনো ঝড় বৃষ্টি নাই, কিচ্ছু নাই, এই বাঁশ কেন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। হঠাৎ করে তার এই ঘোড়াটি জোরে জোরে চিৎকার করতে থাকে এবং
ঘোড়াটি পেছন দিকে হাঁটার চেষ্টা করছে, মানে ঘুরে চলে যাবে, সে ওই বাড়ির দিকে যাবে না। একসময় ঘোড়াটি লাফালাফি শুরু করলো। রফিক ভাই বুঝতে পারেন যে ওই বাসার এমনিতে এরকমটা হয়নি, কারণ তিনি জানতেন যে আক্কাচারির বাসার অনেক কিছু ঘটে এবং অনেকের সাথেই এখানে বিভিন্ন রকমের ভয়ের ঘটনা ঘটার কারণে তারা অনেক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছেন। এগুলো মনে করতে করতে তিনি দেখেন ঘোড়াটি রাস্তার পাশে মাঠের মধ্যে নেমে যেতে শুরু করলো। তো উনি তো ঘোড়ার পিঠে বসে আছেন, ঘোড়াটিকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, কিন্তু ঘোড়া কিন্তু মানে এই রফিক ভাইয়ের কথা শুনছে না, মানে সে তার ইচ্ছা মতো, এবং মনে হচ্ছে যে সে ভয়ানক কোনো কিছুর একটা আভাস পেয়েছে, যার কারণে ওই পথে সে যেতে চাচ্ছে না। মাঠের প্রায় মাঝামাঝি গিয়ে ঘোড়াটি ওই বাসার পেছনে রেখে আবার রাস্তায় ওঠার জন্য রাস্তার দিকে যাওয়া শুরু করে। তখন রফিক ভাই ওই বাঁশঝাড়ের দিকে তাকায়। তিনি এক বিভৎস চেহারা দেখতে পান। তিনি দেখতে পান ওই বাঁশঝাড়ের মাথার উপর কয়েকটি অবয়ব লাফালাফি করছে এবং বাঁশগুলো মাটিতে শুইয়ে দিচ্ছে। এই দেখে ভয়ে ঘোড়ার পিঠে চাবুক মারতে থাকেন, যাতে করে ঘোড়াটি দ্রুত বাড়ির দিকে চলে যায়। তিনি দেখেন তার চাবুক মারার আগেই ঘোড়াটি বাড়ির দিকে দৌড়াতে থাকে, তবে দৌড়ানোর সময় যে কাজটি করে ওই বাঁশঝাড়ের জায়গাটা বাকি রেখে অন্য দিক দিয়ে ঘোড়া চলতে থাকে। এই ঘোড়াটি কোন দিক দিয়ে যাবে এটা রফিক ভাই ইনস্ট্রাকশন না দিলেও ঘোড়াটি নিজের মতো করে তার পথ বাতলে নেয় এবং বাড়িতে চলে যায়। প্রিয় লিসেনার্স, এই যে ভয়ানক কিছু অবয়ব বাঁশের মাথায় দেখা গেল, এরাই মূলত ওই বাঁশগুলোকে এলোমেলো করে রাস্তার উপর শুইয়ে দিচ্ছিল। ঘোড়া সে শুরুতেই বুঝেছিল আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছেন, রফিক ভাই এটা পরে দেখেছিল। যাই হোক, ওই সময় রফিক ভাই হালকা পাতলা ভয় পেয়েছিলেন, খুব যে ভয় পেয়েছিলেন তা না, বাড়িতে চলে আসেন। তো এবার আসি রফিক ভাইয়ের দ্বিতীয় ঘটনায়। ঘটনাটি ঘটেছিল 1992 সালের দিকে। রফিক ভাই তখন একদম যুবক বয়সী। তিনি কোনোদিনও রাত 10টার আগে বাড়িতে ফিরতেন না। প্রতিদিনই তার কোনো না কোনো কাজ থাকতো। তার কাজ না থাকলেও বন্ধুদের সাথে আড্ডা, ওই সময় কিন্তু ভিসিআর ছিল, ওই ভিসিআর দেখা, যাত্রাপালা দেখা, সার্কাস দেখা, এইগুলো করে সময় কাটাতেন। তেমনি এক রাত্রে তিনি বাজারে গিয়েছিলেন, বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে রাত আনুমানিক 11টা বেজে যায়। তার বন্ধুরা মিলে একসাথে রওনা দেন বাজার থেকে। রফিক ভাইয়ের বাড়ি ছিল ওই বাজার থেকে আসতে খারুয়া, মানে তাদের নিজের গ্রামের আসার সময় একটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়টা পার হওয়ার কিছু দূর পরে আর কি। তার বন্ধুদের বাড়ি বাজারের আশেপাশে থাকায় তারা সবাই যে যার বাড়িতে চলে যায়। রফিক ভাই একা একা বাড়িতে আসতে থাকে। তিনি যখন প্রাথমিক বিদ্যালয় থেকে 100 মিটারের মতো দূরে রয়েছেন, তখন একটি অবয়ব দেখতে পান। একটু কাছে আসেন কৌতূহল নিয়ে, এসে দেখতে পান একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তার শরীরে কোনো বিয়ের শাড়ি অথবা ভালো কোনো পোশাক পরিধান করা না, একেবারে গ্রামের সাদা সিধা পোশাক, সালোয়ার কামিজ এই টাইপের পরা। তিনি একটু দূরে ছিলেন বিধায় তার মুখটা চিনতে পারেন নাই। তিনি ভাবেন কোনো এক বাড়ির মেয়ে, হয়তোবা কোনো ছেলের সাথে দেখা করার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে। রফিক ভাই তখন জোর বলে ওঠেন, এই কে রে তুই, এত রাত্রে এখানে কার সাথে দেখা করার জন্য এসেছিস? আর এত রাত্রে এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা যা বাড়ি যা। ওই নারী অবয়বটি কোনো কথা বলে না। রফিক ভাই চিন্তা করেন কি ব্যাপার, কোন বাড়ির মেয়ে এটা, এত রাত্রে এখানে দাঁড়িয়ে আছে, আবার কোনো বিপদ আপদ হলো কিনা। তো উনি ওই মেয়েটার কাছে যাওয়ার জন্য যখন পা বাড়ান, তখন দেখতে পান যে ওই নারীও সামনের দিকে হেঁটে চলে যাচ্ছে, মানে ওই যে প্রাথমিক বিদ্যালয় ওই দিকে চলে যাচ্ছে। রফিক ভাই তাকে ডাকতে ডাকতে তার পেছনে পেছনে জোরে হাঁটেন, কিন্তু যত জোরেই হাঁটুক ওই নারীকে উনি ধরতে পারছেন না। ওই নারীও কোনো কথা বলছে না। হাঁটতে হাঁটতে একসময় ওই প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি পুরাতন জাম গাছ ছিল, ওই জাম গাছের নিচে চলে গেল। জাম গাছের নিচে অন্ধকার থাকায় রফিক ভাই ভালো মতো দেখতে পাচ্ছিলেন না। আর জাম গাছের পাশেই বিদ্যালয়ের একটি ফাঁকা রুম, মানে পরিত্যক্ত একটি ক্লাসরুম ছিল, যার আবার দরজা ভাঙা ছিল। রফিক ভাই দ্রুত হেঁটে জাম গাছের নিচে যান এবং তিনি দেখতে পান ওই নারী ভাঙা দরজার উপরে দাঁড়িয়ে রয়েছেন আর রফিক ভাইকে হাতের ইশারা দিয়ে ডাকছেন। রফিক ভাই তখনও এটা ভয়ের কিছু মনে করেন নাই। ওই মহিলার দিকে কৌতূহলবশত উনি এগিয়ে যেতে থাকেন। তখন রফিক ভাই খেয়াল করেন যে কোন জিনিসটার দিকে উনি এগিয়ে যাচ্ছেন। যখন উনি কাছাকাছি চলে এসেছেন ওই মহিলার,
তখন দেখতে পান ভয়ানক এক দৃশ্য। ওইটা দেখে উনি ওরে মা বলে ওইখান থেকে এক দৌড়ে বাড়ির দিকে যেতে থাকেন। উনি দেখতে পান ওই মহিলা তার দিকে তাকিয়ে হেসে দেয়। হাসির কোনো শব্দ হয়নি, শব্দ ছাড়া হাসি, দাঁত বের করে হাসি। আর যখনই দাঁত বের করে হাসি দেন তখন রফিক ভাই দেখেন ওই মেয়েটির মাথা স্বাভাবিক মানুষের মাথার মতোই, যখন হাসি দিয়েছে তার ঠোঁটগুলো যখন ফাঁকা হয়ে গেছে, মুখটা ইয়া বড়, মানে হাসি দেওয়ার ফলে মুখটা, মানে আমাদের ঠোঁট তো দুই দিকে প্রসারিত হয়, ওরকম প্রসারিত হয়ে গেছে। মুখটা বিশাল বড়, তার মাথার তুলনায় মুখ বড়, এবং ভিতরে বড় বড় কোদালের মতো দাঁত, আর তার মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। এই দৃশ্য দেখেই মূলত উনি ওরে মা বলে দৌড় দিয়েছিলেন। কোনো গুরুতর সমস্যা হয়নি, অসুস্থ উনি হন নাই, তবে খুব ভয় পেয়েছিলেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাই রফিক ভাইয়ের থেকে শোনা জাভেদ ইকবাল ভাইয়ের তৃতীয় ঘটনায়। ঘটনাটি ঘটেছিল 1996 সালের দিকে। রফিক ভাই তখন সবে বিয়ে করেছেন। রফিক ভাইয়ের শ্বশুর বাড়ি খারোয়া ইউনিয়নের মহেশপুরা গ্রামে, আর মহেশপুরা গ্রামের পাশ দিয়ে চলে গিয়েছে ব্রহ্মপুত্র নদী। নদী তো না, ব্রহ্মপুত্র নদ আর কি। খারোয়া থেকে মহেশপুরা গ্রাম বেশি একটা দূরে নয়, হেঁটে যাওয়া আসা করা যায় ওই ব্রহ্মপুত্রের পাশ দিয়ে। রফিক ভাই একদিন রাত আনুমানিক 8টার সময় তার একটা কাজ ছিল, কাজ থাকার জন্য শ্বশুরবাড়ির দিকে রওনা দেন। তিনি যখন তার গ্রাম খারুয়া পার হয়ে ছোট্ট একটা মাঠের ভেতর দিয়ে হাঁটতে থাকেন, তিনি তখন সব দেখতে পাচ্ছিলেন, কারণ তখন হালকা জ্যোৎস্না ছিল। মাঠের এক পাশে ফসলি জমি আর অন্য পাশে ব্রহ্মপুত্র নদ। নদীর পাড় দিয়ে তিনি হাঁটছেন। এই ছোট মাঠের মাঝে মাঝে বড় বড় কিছু গাছ, যেমন বট গাছ, কদম ফুল গাছ, শিমুল গাছ ইত্যাদি। দূর থেকে ওই গাছগুলোর ছায়া দেখতে খুব সুন্দর লাগছিল রফিক ভাইয়ের কাছে। তিনি যখন প্রায় ওই মাঠ পার হবেন ভাব, হঠাৎ তিনি একটা শব্দ শুনতে পান। তার কাছে মনে হচ্ছিল কিছু একটা শব্দ করতে করতে এগিয়ে আসছে। তিনি পেছনে তাকান এবং দেখতে পান অনেকগুলো মুরগি তার পেছনে হাঁটছে। আর অনেকগুলো বলতে অগণিত, চোখ যত দূর যায় শুধু মুরগি আর মুরগি। হঠাৎ এটা দেখে উনি ভয় পান এবং দাঁড়িয়ে যান। মুরগিগুলো তখন রফিক ভাইয়ের সামনে আসে এবং সামনে দিয়েই চলতে থাকে। হঠাৎ অন্ধকারে তিনি দেখতে পান ওই মুরগিগুলো একটু বড় হয়ে গিয়েছে আকারে। তখন তিনি দেখতে পান এই মুরগিগুলো মুরগি থেকে কুকুরে রূপান্তরিত হয়েছে। তিনি এইবার বুঝতে পারেন তার সাথে কিছু খারাপ ঘটতে যাচ্ছে। রফিক ভাই তখন দোয়া দূর যা জানতেন মনে মনে সেগুলো পড়তে পড়তে ওই যে প্রাণীগুলোর পাশ কাটিয়ে সামনের দিকে দৌড় দেন। তিনি দৌড়াতে থাকেন আর পেছনে তাকান, দেখতে পান ওই প্রাণীগুলো তার পিছু পিছু এগিয়ে আসছে, কিন্তু ওগুলো মনে হচ্ছে হাওয়ার গতিতে দৌড়াচ্ছে। কিছুক্ষণ পর আবার পেছনের দিকে তাকান, এবার তিনি দেখতে পান ওই যে প্রাণীগুলো এবার কুকুর থেকে শূকরে মানে পরিণত হয়েছে। এই শূকরে রূপান্তরিত হওয়ার পর উনি আরো একটা ভয়ানক ব্যাপার দেখেন, যেগুলো স্বাভাবিক শূকরের মতো নয়। শূকরের সামনের দাঁতগুলো দুটো বাঁকানো এবং দেখতে খুব ভয়ঙ্কর, চোখগুলো সবারই লাল টকটকে। তো এইটা দেখার পর রফিক ভাই ভয়ে জোরে জোরে আল্লাহর নাম নিয়ে তো দৌড়াচ্ছেন, আর দৌড়াতে গিয়ে উনি হঠাৎ করে মাটিতে পড়ে যান। উনি প্রচন্ড জোরে এক চিৎকার দিয়েছিলেন, তার ওই চিৎকার অনেক দূর পর্যন্ত শোনা গিয়েছিল। এই আওয়াজ শুনে কিছু দূরে থাকা একটা লোক জোরে চিৎকার দিয়ে বলে ওঠেন, এই কে রে, কোনো সমস্যা হয়েছে নাকি? আর ওনার হাতে 5 বারের একটা টর্চ লাইট ছিল, ওই টর্চ লাইটটা ওইদিকে মেরেছেন। মেরে উনি দূরে কোন একটা মানুষকে দেখতে পান, যেটি রফিক ভাই ছিল। তখন রফিক ভাই জোরে চিৎকার দিয়ে বলেন যে, হ্যাঁ ভাই বিপদে পড়ছি, একটু এগিয়ে আসেন। তখন ওই লোকটি এগিয়ে আসে, ওইখান থেকে রফিক ভাইকে উদ্ধার করে। রফিক ভাইও ওই লোকটি এগিয়ে আসার আগে ওনার টর্চ লাইটের আলোর দিকে দৌড় দিয়েছিলেন, এই জন্য তাড়াতাড়ি ওই লোকটির কাছে যেতে পেরেছিলেন। ওই লোকটিও এগিয়ে এসেছিলেন, সেও রফিক ভাইকে দ্রুত কাছে পেয়ে যান। ওই লোকটির কাছে গিয়ে এই কথা বলে, তখন ওই লোকটি বলল যে এখানে বেশিরভাগ রাতেই উনি মাছ ধরেন, আজও মাছ ধরতে এসেছিলেন। উনি অনেক কিছু দেখেছেন, কিন্তু কোনোদিন নাকি ওনার কোনো ক্ষতি করেনি। তো এটাই ছিল রফিক ভাইয়ের সাথে ঘটা 3টি ছোট ছোট ভয়ানক ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করছি রফিক ভাইয়ের সাথে ঘটা এই ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। জাভেদ ইকবাল ভাইয়ের কাছে অনুরোধ করবো রফিক ভাইয়ের কাছ থেকে আরো অসংখ্য ঘটনা
হয়তো আপনি চাইলে সংগ্রহ করতে পারবেন। আপনার সংগ্রহিত ঘটনার অপেক্ষায় থাকলাম আমরা। প্রিয় লিসেনার্স, আমরা এখন চলে যাব আমাদের এবারের এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। আর এই ঘটনাটিও ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক। চলুন শুনে আসি আমাদের এবারে ৭৬ নং এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনা। ঘটনা যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ সানোয়ার হোসেন সুমন। ওনার বাড়ি পঞ্চগড় জেলার অন্তর্গত বোদা পৌরসভার ৮ নং ওয়ার্ডের দক্ষিণ সাতখামার নামক জায়গায়। উনি এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন। আর এই ঘটনাটি আমি যখন পড়ছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে ঘটনাটি বেশ এলোমেলো করে লেখা, কিন্তু এই ঘটনার মধ্যে এমন কিছু মেসেজ রয়েছে যেটা উনি পরিষ্কারভাবে আমাদেরকে লিখে জানাতে পারেননি। কারণ আমি আমার এই ছোট্ট অভিজ্ঞতায় মোটামুটি ঘটনা পড়লে কিছুটা ধারণা তো হয় যে এই ঘটনার মধ্যে কোনো একটা ব্যাপার রয়েছে, হয়তোবা সবাই লিখে প্রকাশ করতে পারে না। এরপর আমি ওনার সাথে ফোনে কথা বলি, দীর্ঘ সময় আমি এই ঘটনা নিয়ে ওনার সাথে ফোনে কথা বলি, এবং কথা বলার পরে মূল ব্যাপারটাই আমি চলে আসতে সক্ষম হই আলহামদুলিল্লাহ। আসলেই অন্যরকম একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। চলুন শুরু করি। ঘটনাটি শুরু হয় ২০১২ সালের দিকে। তখন এই যে সানোয়ার হোসেন সুমন, উনি ৩য় শ্রেণীর ছাত্র, ছোট মানুষ ছিলেন, তো এই কারণেই মূলত সবকিছু ওনার স্মৃতিতে রয়ে গেলেও ওইভাবে মানে সিকোয়েন্স অনুযায়ী উনি সাজিয়ে লিখতে পারেন নাই, যার কারণে বিষয়টি একটু খটকা লেগেছে। তো উনি ওনারই কাছের একজন বড় ভাই, তার নাম হচ্ছে শামীম। ওনার বাড়ি ঠাকুরগাঁও রোডের সুগার মিলের পাশে কোন একটি মহল্লায়। তিনি ধান, চাল, গম মজুদের ব্যবসা বা এই টাইপের ব্যবসাগুলো উনি করতেন। ওনারা বংশ পরম্পরায় ব্যবসাগুলো করেন। ওনার বাবা, দাদা তারাও করতেন। তারা অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন, অনেক দান খয়রাত করতেন। উনিও এটা করেন। উনি অত্যন্ত ভালো একজন মানুষ। এই যে শামীম নামটা বললাম, এটা ছদ্মনাম। কারণ হচ্ছে এই যে শামীম ভাইয়ের ঘটনাটি বা ওনার সাথে যে ঘটনাটি ঘটেছিল এটা অনেকেই জানেন। আর এটার সাথে ওনার পরিবারের বিভিন্ন সদস্যদের একটা ইনভলভমেন্ট রয়েছে, যার কারণে ছদ্মনামটি আমি ইউজ করছি। আর ওনার তো আল্লাহর রহমতে অনেক টাকা পয়সা ছিল, মোটামুটি ব্যবসা বাণিজ্য করে ভালোই উপার্জন করেছেন। তাছাড়া ওনার বাপদাদাও তো তারাও উপার্জন করেছেন। এভাবে কাজ চলছিল, সবকিছু আলহামদুলিল্লাহ, ব্যবসা বাণিজ্য অনেক ভালো চলছিল। হঠাৎ করে কি হয়, এই শামীম ভাইয়ের শরীর আস্তে আস্তে খারাপ হতে থাকে। সময়টা ২০১২ সালের দিকে আর কি। উনি চিন্তা করেন যে যে কাজের প্রেশার উনি নেন, এত ব্যবসা বাণিজ্য, বিভিন্ন জায়গায় কথা বলতে হয়, শরীর খারাপ হওয়াটা তো একদমই স্বাভাবিক ব্যাপার, তাই না? তো উনি এই বিষয়টা আসলে নেতিবাচক হিসাবে নেননি, একদম স্বাভাবিকভাবে নিয়েছেন, স্বাভাবিক অসুস্থতা হিসেবে উনি নিয়েছেন। চলছিল দিনকাল, কিন্তু ওনার শরীর আর সুস্থ হয় না। এদিকে কি হয়, ওনার একটা পা, তার ডান পা আস্তে আস্তে অবশ হয়ে আসে এবং একটা পর্যায়ে পুরোপুরি অবশই হয়ে যায় অল্প কিছুদিনের মধ্যে। উনি ডক্টরের শরণাপন্ন হন। ডক্টর অনেক ধরনের টেস্ট দেন, অনেক ধরনের থেরাপি দেন, পরীক্ষা নিরীক্ষা করে, থেরাপি করে কোনো উন্নতি হয় না। আর শামীম ভাইয়ের অন্য পা এবং যেই পা প্যারালাইজ হয়েছে সেটাও বেগতিকভাবে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। মানে এমন যন্ত্রণা, এটা সহ্য করাটা কঠিন। এদিকে তার যে স্বাভাবিক কথা বলার শক্তি, মানে বাক শক্তি, এবং শরীরের একটা ভারসাম্য, হেরে যাওয়ার সময় মানুষের বডির একটা ভারসাম্য থাকে। একে তো ওনার একটা পা প্যারালাইজড হয়ে গিয়েছিল, তারপর ওনার শরীরের স্বাভাবিক ভারসাম্য উনি রক্ষা করতে পারছিলেন না। ওনাকে লাঠিতে ভর দিয়ে চলতে হতো। ওনার অবস্থা তো খুবই বেগতিক। হেন কোনো টেস্ট নাই যেটা ওনার করানো হয় নাই, কারণ আল্লাহর রহমতে ওনাদের টাকা পয়সার সমস্যা ছিল না। বাংলাদেশের কেন, বাইরের দেশের ডাক্তারদেরও দেখানো বাকি রাখেন নাই, মানে কোনো চেষ্টা বাকি রাখেন নাই, কিন্তু কোনো কিছুই হয় নাই। একটা সময় ব্যর্থ হয়ে বাড়িতে ফেরত আসেন। ওনার অসুস্থতা দিনকে দিন বাড়তেই থাকে, কোনো কুল কিনারা পাওয়া যায় না। ওনারা কবিরাজি ট্রিটমেন্টের প্রতি অতটা আগ্রহী কখনোই ছিলেন না, কিন্তু
যখন ডাক্তারি ট্রিটমেন্টে কোনো কাজ হলো না, অবস্থা খালি খারাপই হচ্ছে, তখন একজনের পরামর্শে এক কবিরাজের কাছে তারা যান। কবিরাজ অতটা এক্সপার্ট কবিরাজ না থাকলেও সেই কবিরাজ বলেন যে ওনার উপর খুবই কঠিন এক ধরনের কালো জাদু করা হয়েছে। এমন কালো জাদু করতে অনেক অর্থের প্রয়োজন। স্বাভাবিক কোনো গরিব মানুষ বা মধ্যবিত্ত পরিবারের লোকজন এই টাইপের কালো জাদু করার জন্য যেই খরচ, এই খরচটা জোগানোর কথা নয়। সুতরাং তাকে যে কালো জাদু করেছে, নিঃসন্দেহে তারাও আর্থিকভাবে খুব ভালোই সচ্ছল এবং তারাও শক্তিশালী মানুষ। কিন্তু এই সমস্যার সমাধানটা তার পক্ষে করা সম্ভব নয়, কারণ তার বিদ্যায় এই কালো জাদু ভালো করার কোনো উপায় নেই। এখন এই শামীম ভাইয়ের পরিবার কুল কিনারা না পেয়ে খোঁজ করতে থাকেন কোনো ভালো বড় কোনো হুজুরের বা বড় কোনো কবিরাজের। তারা একজন পেরেও তারা একটা মানুষকে তারা পেয়েও যান, এক দরবেশ গোছের একজন মানুষ। এই বিষয়ে তিনি খুব ভালো বিজ্ঞ, আর বহু মানুষ তার কাছে গিয়ে এই বিষয়ে সমাধান লাভ করেছে আল্লাহর রহমতে। উনি তো শামীম ভাইকে দেখেই বলেন এটি খুব ভয়ঙ্কর এক কালো জাদু, আর এই কালো জাদুগুলো খুব শক্তিশালী। উনি এই শামীম ভাইয়ের উপর যেই ভয়ানক কালো জাদু করা হয়েছে এবং যেই জিনগুলোর মাধ্যমে এই কালো জাদুগুলো বাস্তবায়ন করা হচ্ছে, এই জিনের সর্দারকে উনি হাজির করবেন এবং উনি এটা হাজির করতে সক্ষম হন। এই দরবেশ টাইপের এই লোকের সাথে ওই জিনের সর্দারের অনেক বাকবিতণ্ডা হয়। যখন ওই জিনটি এসেছিল তখন সে বলেছিল যে, এই হুজুর, আমাকে কেন ডেকেছিস? তুই কি ভেবেছিস আমাদেরকে আটকাতে পারবি? না, পারবি না, একে তো নিয়েই যাব। দরবেশের অনেক চাপাচাপিতে এক সময় আপোষে আসে। কি মনে করে আপোষে আসলো এটা ওই সময় ওই দরবেশ টাইপের লোকের বোধগম্য হয়নি, কারণ যেভাবে সে ক্ষিপ্রতা দেখাচ্ছিল আসার সাথে সাথে, হঠাৎ করে কেন কিছুক্ষণ চুপ থাকার পরে নরম সুরে কথা বলছে, কোনো রহস্য আছে কিনা। আবার দরবেশ টাইপের ওই লোকটি ভেবেছেন যে আল্লাহর রহমতে হয়তোবা ওই দুষ্টু জিনের মনে দয়া হয়েছে, এখন এটাকে ছাড়াতে হবে। ওই দুষ্টু জিন তখন ওই দরবেশকে বলে যে, তোরা তো জানিস যে আমরা কারো উপর একবার লেগে গেলে সহজে যেতে পারি না, যদি না কোনো কিছু ভোগ না দেওয়া হয়। 21 জোড়া কবুতর এবং 2টি পাঠা ছাগল বলি দিতে হবে, এবং কোথায় বলি দিতে হবে সেটা আমি বলে দিচ্ছি। রাত 12টার পর এই শামীমদের বাড়ির নিচতলার বারান্দায়, এই বারান্দার কাছাকাছি একটা জায়গা রয়েছে। সেই জায়গাটার নাম এবং ওই ঠিক এক্সাক্ট লোকেশনটাও ওই জিন বলে দিয়েছিল, এবং ওই জিনটা এটাও বলেছিল নাকি যে এই বলি দেওয়ার পরে সে যে আর কখনো ফেরত আসবে না এই বিষয়ের কোনো গ্যারান্টি দিতে পারবে না, কারণ তাকে একটা নির্দিষ্ট এজেন্ডা দিয়ে পাঠানো হয়েছে এবং সেটা পালন করতে সে বাধ্য। যদি তাকে পুনরায় বাধ্য করা হয় সেটাকে আবার আসবে, তবে আপাতত সে আসবে না, এই কথা বলে। এই যিনি দরবেশ টাইপের যিনি মানুষটা, যিনি এই ট্রিটমেন্টটা করছিলেন এবং ওই জিনটা হাজির করেছিলেন, তিনি কি করেন, শামীম ভাইদের বাড়ি বন্ধ করে দেন এবং সেই অনুযায়ী যেই কথা বলেছিলেন যে 21 জোড়া কবুতর 2টি পাঠা ছাগল বলি দিতে হবে, সেই জায়গাটাতেই উনি ওই কাজটা করতে বাধ্য হন। কারণ হচ্ছে না করে উপায় নাই, শামীম ভাইকে বাঁচানো যাবে না। এই কাজটি করা হয়। করার পর 2-3 মাস শামীম ভাই একটু ভালো ছিলেন, কিন্তু উনি সুস্থ হন নাই। কিন্তু 2-3 মাস পর শুরু হয়ে যায় ভয়ানক এক তাণ্ডব। এতদিন তো শুধু শামীম ভাইয়ের শরীরের উপর দিয়ে যাচ্ছিল সমস্যাগুলো, এবার পুরো বাড়ির মানুষের উপর দিয়ে শুরু হয়ে যায়। পুরো বাড়ির মানুষ এই প্রবলেম ফেস করতে থাকে। রাতের বেলা মনে হতো তাদের বাড়ির ছাদের উপর দিয়ে কেউ হাঁটছে, বাড়িতে ঢিল মারছে, কিন্তু বাইরে গেলে কিছুই দেখা যেত না। ওনারা তো এলাকার প্রভাবশালী মানুষ ছিলেন, তাদের বাড়িতে ঢিল মারবে এমন সাহস খুব কম মানুষেরই ছিল। তখন এই সমস্যার সম্মুখীন হয়ে আবার সেই দরবেশ টাইপের ওই লোকের শরণাপন্ন হন। তখন ওই দরবেশ টাইপের লোক বলেন যে এদেরকে তাড়ানো আমার পক্ষে সম্ভব নয়, কারণ এতে নাকি উনারই প্রাণ নাশের ঝুঁকি আছে। তাহলে এই যে যেই বলিগুলো দেওয়া হলো, এই যে 21 জোড়া কবুতর 2টা পাঠা ছাগল, তার লাভ হলো কি?
কোনো লাভ তো হলো না। এদিকে শামীম ভাইয়ের পরিবার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না, কি করা যায়। আরো বড় ধরনের কবিরাজ খুঁজতে থাকেন। তখন শামীম ভাইয়ের মসজিদের ইমাম সাহেব একজন কবিরাজের খোঁজ দেন। এটা তার বাড়ি থেকে বেশ দূরে ছিল। উনি একজন মহিলা কবিরাজ, সব ধরনের রোগের চিকিৎসা করতেন। তো শুরুতে শামীম ভাইয়ের পরিবার এই বিষয়টি জানার পর চিন্তা করছেন যে এত বড় বড় মানুষের কাছে গেলাম, লাভ হলো না, এখানে গিয়ে বাড়ির কাছে লাভ হবে, দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। আর এক রাত্রে শামীম ভাইয়ের অবস্থা খুব বেশি খারাপ হয়ে যায়, তখন অনেক রাত। আর ওই মহিলা কবিরাজকে শামীম ভাইয়ের বাবা আবার চিনতেন, বেশ কয়েকবার ওনাদের ওখানে গিয়েছিলেন, কিন্তু কোনো ট্রিটমেন্ট ওইভাবে নেননি, এমনিতে চেনা আর কি। রাতের বেলা শামীম ভাইয়ের অবস্থা যখন খুব খারাপ হয়ে যায়, তখন দ্রুত ওনাদের নিজেদের গাড়িতে করে শামীম ভাইকে ওই মহিলা কবিরাজের বাড়িতে নিয়ে যাওয়া হয়। তখন রাত তো অনেক, ওই সময় প্রায় ভোর রাতের দিকে। তখন কি করা যায়, ওই সময় তো সবাই ঘুমে, আর ওই সময় তো উনি ট্রিটমেন্ট করেনও না, ট্রিটমেন্টের সময়ও না, ট্রিটমেন্টের একটা নির্দিষ্ট সময় থাকে। এখন কি করা যায়, তখন যে ইমাম সাহেব খবর দিয়েছিলেন, ওই মহিলা কবিরাজের বাড়ির পাশেই ওই ইমাম সাহেবের বোনের বাসা ছিল। তখন শামীম ভাই এবং যারা গিয়েছিলেন তখন তারা ওই বাড়িতে বিশ্রাম নেন। সকাল হলে এই যে মহিলা কবিরাজ, ওনার সাথে কথোপকথন হয়। তখন মহিলা কবিরাজ দেখেই বলেন যে আপনার বাসায় অনেকগুলো তাবিজ আছে, এই তাবিজগুলো আগে সরাতে হবে, দ্রুত আপনারা বাড়িতে যান, বাড়িতে গিয়ে এই তাবিজগুলো খুঁজতে থাকেন। এই তাবিজগুলো মাটিতে গাড়ানা, আপনার ঘরের মধ্যেই আছে, দ্রুত খোঁজেন, আজকের মধ্যে এইগুলো অপসারণ করবেন, যতটুকু পারেন করেন, পরেরটা আমি দেখব। ওনারা বাড়িতে ফেরত আসেন, বাড়িতে ফেরত এসে অবাক হয়ে যান, ওইভাবে তো ওনারা সার্চ করেন নাই। ওনারা বিভিন্ন জায়গায় যখন তাবিজ পাওয়া শুরু করেন, খাটের পায়ার নিচে, তারপরে টেবিলের পায়ার নিচে, ছাদের এমন একটা জায়গায় যেখানে নরমালি চোখ পড়ে না, রান্নাঘরের ভিতরে, ড্রয়িং রুমে, সোফার কুশনের মধ্যে, মানে সোফার যেই মূল ফোম, এই ফোমের উপর একটা কাভার লাগানো থাকে, চেন দিয়ে আটকানো থাকে, সেটার মধ্যে। যখন এখানে পাওয়া গেল, সকলের সন্দেহ হলো বালিশের মধ্যেও নিশ্চয়ই ঢোকানো আছে, বালিশ খুলে ফেলা হলো, তুলার মধ্যে। এমনকি শামীম ভাইয়ের বাচ্চার একটা টেডি বিয়ার ছিল, ছোট্ট একটা পুতুল, এই পুতুলের মধ্যে পর্যন্ত পাওয়া গিয়েছিল। আর আরো ভয়ানক ব্যাপার হলো, শামীম ভাই যে মানি ব্যাগটা ইউজ করতেন, একটা লেদারের মানি ব্যাগ, দামি একটা মানি ব্যাগ, এই মানি ব্যাগের মধ্যে রক্ত দিয়ে লেখা কিছু একটা, এটা একটা তাবিজ প্রকৃতির জিনিস ছিল। ওনার মানি ব্যাগের মধ্যে এটা কে রাখলো, এগুলো ওনারা অপসারণ করেন। অপসারণ বলতে এটা করে ওই মহিলা কবিরাজের কাছে নিয়ে আসা হয়, তিনি ওগুলো নষ্ট করে দেন এবং বলেন যে এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো কোনো একটা কবরস্থানে রেখে আসতে, মানে কবরস্থানের মাটিতে এটা পুঁতে দিয়ে আসতে। ওনারা সেটাই করেন। এরপর এই যে যিনি মহিলা কবিরাজ, উনি বলেন যে ওনার জিনেদের মাধ্যম দিয়ে শামীম ভাইয়ের উপরে ব্ল্যাক ম্যাজিক করা জিনটা হাজির করবেন। তো উনি এটা করতে থাকেন, করার পর আসে না, মানে কেউ আসে না। এক পর্যায়ে ওই যে মহিলা কবিরাজের সাথে থাকা জিন ওই মহিলা কবিরাজকে বলে যে আমরা একটা সমস্যা ধরতে পেরেছি, আপাতত আমরা কিছু বলবো না, আগামীকালকে আবার আসনে বসতে হবে, আগামীকালে সমস্যার সমাধান কিভাবে হবে সে বিষয়ে জানা যাবে। তো ওই অবস্থায় শামীম ভাইয়ের ট্রিটমেন্টকারী যিনি মহিলা কবিরাজ, ওনার সাথে থাকা জিনেরা যেটা বলেছেন সেই অনুযায়ী শামীম ভাইরা ওই সময়ের মতো চলে গেলেও শামীম ভাইয়ের পরিবাররা ওই মহিলা কবিরাজের কাছে রেখে যান। শামীম ভাইয়ের বাবা ওই মহিলা কবিরাজকে বলেন যে আপনি আমার ধর্মের বোন, আমার ছেলেকে আপনার হাতে সোপর্দ করে দিয়ে গেলাম, এর কি হবে না হবে আল্লাহ বাবুদ ভালো জানে, আপনি আপনার জায়গা থেকে ট্রিটমেন্ট করবেন। তখন ওই মহিলা কবিরাজ বলেন যে আপনি আমার ধর্মের ভাই, কিন্তু এই ট্রিটমেন্ট করতে গিয়ে শামীমের যদি কোনো ক্ষতি হয়, এর জন্য আমাকে আপনারা অভিযুক্ত করতে পারবেন না, কারণ শামীম এমন একটা পর্যায়ে আছে যে পর্যায় থেকে মানে ফেরত আনাটা অত্যন্ত দুরূহ ব্যাপার। তখন পরিবারের লোকজন সম্মতি দেন যে শামীমের যদি কিছু হয়েও যায়, আল্লাহ না করুক, তার জন্য আপনাকে আমরা কোনো অভিযুক্ত করব না। শামীম ভাইকে রেখে যান। তো পরের দিন রাতের বেলা শামীম ভাইয়ের পরিবার আসেন, শামীম ভাই বাড়িতেই ছিল,
মহিলা কবিরাজ যিনি আছেন উনি ওনার মতো করে ট্রিটমেন্ট করছিলেন, কিন্তু সামনে যে কি ভয়ানক তথ্য অপেক্ষা করছে এটা ওনারও জানা ছিল না। রাতের বেলা আবার একটা অন্ধকার ঘরে বসানো হয় সকলকে, সবাই আসেন। তো ওই মহিলা কবিরাজ উনি ওনার রিচুয়াল করতে থাকেন। উনি আশা করছিলেন যে ওনার সাথে থাকা যে জিনেরা আছে সেই জিনেরা ওই বদ জিন যেটা শাহিন ভাইয়ের উপর চালান করা হয়েছিল এটাকে হাজির করবেন। হঠাৎ করে বাড়ির বাইরে শুরু হয়ে যায় তাণ্ডব, মনে হয়েছে যে কাল বৈশাখী ঝড় শুরু হয়ে গেছে, গাছপালা ভেঙে যাচ্ছে। ওই সময় ওনাদের ঘরের অবস্থা কিন্তু খুব বেশি ভালো ছিল না, যেই ঘরে আর কি মহিলা কবিরাজ বসেছিলেন অন্ধকার ঘরে। তো তখন হঠাৎ করে শামীম ভাইয়ের ভেতরে এক ধরনের শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে গরু জবাই করার পর এক ধরনের শব্দ হয়, ওই রকমের শব্দ হতে থাকে। তখন মহিলা কবিরাজ একটু ভয় পান যে কি ব্যাপার, এরকম হওয়াটা তো মানে অস্বাভাবিক না, কিন্তু শামীমের মানে মানে তার সাথে ঘটাটা অস্বাভাবিক, কারণ কেন এরকমটা হচ্ছে। হঠাৎ করে কি হয়, শামীম ভাইয়ের ভেতরে থাকা কোনো একটা জিনিস ভয়ানক ভারী কণ্ঠে সালাম দিয়ে উঠে, আসসালামু আলাইকুম। এই সালাম শুনে মহিলা কবিরাজ অবাক হন এবং ওনারা অবাক হন। কারণ হলো যে বদ জিন এসে তো সালাম দেওয়ার কথা নয়, আর এগুলো যে ওই মহিলা কবিরাজের জিন ছিল না এটা ওই মহিলা কবিরাজ নিশ্চিত ছিলেন। ওই জিনটি এসে সালাম দিয়ে বলে যে আপনারা আমাকে চিনবেন না, আজকে আমি আমার পরিচয় দিব। আর এসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনেক শুকরিয়া আদায় করেন, ধন্যবাদ জানান সেই জিন, আর ওই মহিলা কবিরাজকে ধন্যবাদ জানান। তারপরে মূলত বিষয়টি ওই জিন বলতে থাকে। ওই জিন বলে যে এই শামীম ভাইয়ের বাবা, দাদা, বাবা, তার বাবা, ওনারা প্রত্যেকেই খুব মহৎ হৃদয়ের মানুষ, মানুষকে অনেক দান খয়রাত করতেন। ওনাদের কোনো একটা কাজ এই জিনের ভালো লেগে যায়, এই জিনটাও তার গোত্রের সর্দার। তো বংশ পরম্পরায় তারা এই পরিবারের সাথে আছে, কিন্তু কখনোই কোনোভাবে তাদের উপস্থিতি তাদেরকে জানান দেন নাই, মানে শামীম ভাইয়ের পরিবারের কাউকে তারা জানান দেন নাই। তারা যেহেতু মানুষকে প্রচুর দান খয়রাত করতেন, এই কারণে জিনেরা খুশি হয়ে বিভিন্ন কাজ করে দিত তাদের। যেমন তাদের হাস্কিং মিল ছিল, মানে চাতাল যেখানে ধান সিদ্ধ করে, তো সেখানে দেখা যাচ্ছে ওনারা 50 বস্তা রেখেছেন, মাল যখন ডেলিভারি দিতে হবে, বিক্রি করতে হবে, সেখানে দেখা গেছে যে 55 বস্তা হয়ে গেছে, অথচ আগের রাত্রে কিন্তু 50 বস্তা রাখা হয়েছে। এবার বিভিন্ন ভাবে জিনেরা অদৃশ্য ভাবেই সহযোগিতা করে যেতেন, কারণ তারা দান খয়রাত করতো, যাতে করে এই যে অর্থ, অতিরিক্ত অর্থ, এটা দিয়ে ওনারা আরো বেশি দান খয়রাত করতে পারেন। আর ওনাদের অবস্থার উন্নতি হচ্ছিল শামীম ভাইদের পরিবারের। এভাবে আস্তে আস্তে ওনারা ধনী হয়েছেন, খুব ভালোভাবেই চলছিল। এবং ওই জিনের সর্দার বলেন যে খুব কড়া নির্দেশনা ছিল মানে তার যারা সহযোগী, যারা জিনেরা ওইখানে আসতো শামীম ভাইদের পরিবারের কাছে, যে কোনোভাবেই যেন শামীম ভাইয়ের পরিবার ভয় না পায় এবং জিনদের উপস্থিতি যেন তারা বুঝতে না পারে। সমস্যা যেটা হলো সেটা হলো হঠাৎ করে নাকি ভয়ঙ্কর শক্তিশালী কিছু জিনেরা এসে এই যে এই জিনের সর্দার এবং তার অনুসারীদেরকে বন্দী করে ফেলে। বন্দী করার পর তাদেরকে আটকে রাখা যাচ্ছিল না সহজে। এই আটকে রাখাটা যেন দীর্ঘ সময়ের জন্য হয় এবং চিরন্তন ভাবে হয়, সেই জন্য ওই দুষ্টু জিনেরা একটা ভয়ঙ্কর চাল চালে। এই যে দিনের সর্দার এবং তার অনুসারী জিনদের কারণে তার উপর যারা ব্ল্যাক ম্যাজিক করেছে, এই ব্ল্যাক ম্যাজিক মানে বাস্তবায়ন করাটা সম্ভবপর হতো না। তার আগে এই জিনগুলোকে সরাতে হবে, এই জন্য তাদেরকে তারা কোনো না কোনো ভাবে আটকে ফেলে। এবং আটকে ফেলার পর সেটাকে মানে এমন জায়গায় আটকে ফেলে এই জিনদেরকে, সেটা হলো শামীম ভাইদের যে বাড়ির বারান্দা, ওই বারান্দা থেকে একটু দূরে বহুকাল আগে, কয়েকশো বছর আগে দুজন মানুষকে হত্যা করে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল, কোনো ধরনের জানাজা ছাড়াই। শত্রুতাবশত কেউ কাউকে হত্যা করেছে, কে কাকে হত্যা করেছে তো বহু বছর আগের তো কেউ জানে না, কারণ এই জায়গায় আরো কত বছর আগে কার ছিল। ওই জায়গাতে ওই জিনগুলোকে বন্দি করে রাখা হয়েছিল। আর এটা যাতে চিরন্তন ভাবে বন্দি করে রাখা যায়, এর জন্য কোনো মানুষের সহযোগিতা লাগত। যখন তাদেরকে বন্দি করে ফেলে তখন শামীম ভাইয়ের শরীর খারাপ হতে থাকে, তখন কালো জাদুটা বাস্তবায়ন করা তারা শুরু করতে পারে।
যখন ওই যে দরবেশ টাইপের লোকের কাছে তারা গিয়েছিল, যাওয়ার পর ওই দুষ্টু জিনেরা বলেছিল যে ওই জায়গায় 21 জোড়া কবুতর এবং 2টি পাঠা ছাগল বলি দিতে হবে, তাহলে তারা চলে যাবে। মূলত এটা ভয়ঙ্কর একটা কুফুরি কাজ ছিল এবং ভয়ানক একটা ব্ল্যাক ম্যাজিক ছিল, যেটা ওই দরবেশের টাইপের লোকটা নিজের অজান্তেই শামীম ভাইকে বাঁচানোর জন্য কাজটা করে ফেলেছিলেন। মূলত এই কাজটা শামীম ভাইকে বাঁচানোর জন্য করানো হয়নি, এটা ওই যে শামীম ভাইদের পরিবারের সাথে থাকা জিনের সর্দার এবং তার অনুসারীদের যে বন্দিত্ব দশাকে চিরন্তন করার জন্য মানুষকে দিয়ে ব্ল্যাক ম্যাজিকটা তারা করায় এবং তারা সেটা সফল হয়, যার ফলে তারা ওখান থেকে বের হয়ে আসতে পারছিলেন না, তারা আটকানো ছিলেন। এবং তার গোত্রের অন্য জিনেদের শক্তি তুলনামূলক কম ছিল। আর জিনেরা কখনো এই যে কাউকে বন্দি করে ফেলার পরে তারা তাদেরকে ওইভাবে মুক্ত করতে সক্ষম খুবই কম হয়, যদি না খুব ভালো ধরনের কোনো পাওয়ারফুল মানে জিন না হয়, তাও সেখানে মানুষের সহযোগিতা অবশ্যই লাগবে। তো এই যে আগের রাত্রে ওই জিনেরা এসে বলেছিল যে এখানে অন্য একটা ব্যাপার রয়েছে, এটা পরবর্তীতে ওই মহিলা কবিরাজকে বলে। মহিলা কবিরাজ উনি মূলত তার জিনদের পরামর্শ অনুযায়ী লোক দিয়ে ওই মাটির নিচ থেকে কিছু জিনিস উদ্ধার করেছিলেন শামীম ভাইদের বাড়ির কাছে। তো শামীম ভাইরাও চিন্তা করেছিল যে কতই তো তাবিজ কবজ উদ্ধার করা হলো, মনে হয় এখানে ওই তাবিজ কবজ গাড়া হয়েছিল। মূলত ওইগুলো উদ্ধার করার পরে ওইখান থেকে জিনদেরকে মুক্ত করা হয়। আর ওই রাত্রে যিনি এসেছিলেন তিনি জিনেদের সর্দার, এবং এই কারণে কবিরাজকে ধন্যবাদ জানিয়েছিলেন যে তার এবং তার জিনেদের সহযোগিতায় বন্দিত্ব দশা থেকে মুক্তি লাভ করেছেন। তখন ওই জিনের সর্দার এটাও বলেন যে এই মহিলা কবিরাজ যিনি আছেন ওনার সাথে যে জিনেরা আছে তারা ওদের সাথে পেরে উঠবে না। মূলত এই দায়িত্বটা যেহেতু ওনাদেরকে বন্দী করেছিল, সেটার প্রতিশোধ এবং শামীম ভাইদের পরিবারকে রক্ষা করার দায়িত্ব ওনাদের, যা যা করার দরকার ওনারাই করবেন। এখন যেহেতু ওনারা বন্দী ছিলেন, অনেক তথ্য ওনারা তখন নিতে পারেন নাই, তো তখন ওই যে যিনি জিনের সর্দার উনি বলেন যে তোমরা একটু অপেক্ষা করো, আমি একটাকে ধরে নিয়ে আসি। কিছু সময়ের জন্য একদম পিনপতন নীরবতা। হচ্ছেটা কি বলছে, মানে সকলের মাথার উপর দিয়ে যাচ্ছে, বিশেষ করে শামীম ভাইদের পরিবারের উপর। আরো যে অনেক তথ্য অপেক্ষা করছে এটাও তাদের জানা ছিল না। হঠাৎ করে ওই অন্ধকার রুমের মধ্যে ধস্তাধস্তির শব্দ, চিৎকার চেঁচামেচি, মানে এটা কোনো মানুষের চিৎকার চেঁচামেচি না, এবং পিটানোর শব্দ। তখন একজন বলে ওঠে যে আমাকে আর মারিস না, আমাকে আর মারিস না, আমি বলছি, সব বলছি। তখন ওই যে জিনের সর্দার বলে ওঠে সব বল এদের কাছে কি হয়েছিল, আর আমাদেরকেও বল, কেন এই শামীমের পিছু নিয়েছিস, কেন ওর ক্ষতি করছিস বল। তখন ওই জিন বলে যে সে সহ আরো কয়েকশো জিন এই শামীম সহ শামীমের পরিবারকে ধ্বংস করার জন্য তারা রেডি হয়ে আছে। কারণ কি? কারণ হচ্ছে যে তাদেরই খুব নিকট এক আত্মীয় শামীমের উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে, আর যে কবিরাজের মাধ্যমে করা হয়েছে তাদের সাথে এই জিনদের চুক্তি হলো রুহের বদলে রুহ, মানে জীবনের বদলে জীবন। ওই কবিরাজ কোনো একটা জীবনকে উৎসর্গ করেছে, যার কারণে এই শামীমের জীবন, মানে শামীমকে হত্যা করবে, এটাই হলো তাদের চুক্তি। কে করেছে, কেন করেছে সে বলতে চায় না, বলে না এটা বলা যাবে না, এটা নিষেধ। তখন ওই জিন, মানে জিনের সর্দার, ওই দুষ্ট জিনকে পিটাতে থাকে। অন্ধকার ঘরে তার চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। তখন ওই জিনটি বলে যে এই কাজটি করেছে শামীমের যেই 2টা বোন আছে, শামীমরা 4 ভাই বোন, 2 বোন রয়েছে, এই 2 বোনের হাজবেন্ডরা মিলে এই কাজটি করেছে। তখন বলে কেন করেছে? তখন বলে যে শামীমের যেই বড় বোনের সাথে যার বিয়ে হয়েছে তারই ভাই, মানে তার বড় বোনের দেবরের সাথে শামীমের ছোট বোনের বিয়ে হয়। বিয়ের সময় নাকি অনেক বাদ বিতণ্ডা হয়েছিল ওই বিয়ের অনুষ্ঠানে। তখন নাকি তারা বলেছিল যে শামীমকে দেখে নেবে। কিছুদিন পরে তার, মানে শামীমের বোনের শ্বশুরবাড়ি থেকে এই শামীম ভাইয়ের কাছে নাকি 1 ট্রাক গম চাওয়া হয়েছিল। তাদের আবার ময়দার মিল ছিল। এই শামীম ভাইরা নাকি কি করেছিল যে কোনো কারণে হয়তোবা তাদের কাছে ওই গমের স্বল্পতা ছিল, একটা ট্রাকে অর্ধেক ট্রাক মাল দিয়েছিল, মানে ফুল ট্রাক লোড করতে পারেননি। এই বিষয়টা নাকি তারা খুব
মানে অপমানিত হয়েছিলেন এটার কারণে। কেন অর্ধেক ট্রাক গম দিল? না দিলে না দিত, কিন্তু অর্ধেক ট্রাক কেন দিল? এটা নাকি তাদের কাছে প্রচন্ড আত্মসম্মানে লেগেছে। এই কারণে তারা এই ব্ল্যাক ম্যাজিক গুলো করেছে। আর ঘরের বিভিন্ন জায়গায়, এমনকি শামীম ভাইয়ের মানি ব্যাগের মধ্যেও এই জিনিসটা খুব অতি কৌশলে দেওয়া হয়েছিল। কোন একটা ভিজিটিং কার্ড দেওয়ার নাম করে শামীম ভাইকে সেটা দেওয়া হয়। শামীম ভাই ওইভাবে ধরতে পারেন নাই, ওইটা উনি ওনার মানি ব্যাগের মধ্যে রেখে দেন। আর যেহেতু ওই আত্মীয় স্বজনদের ওনার বাড়িতে অবাধ আসা যাওয়া ছিল, এই সুযোগে মূলত এই কাজগুলো দীর্ঘ সময় নিয়ে করা হয়েছে, যার ফলে এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে। এখন এই কথাগুলো শোনার পর ওনারা তো খুবই অবাক। তখন ওই যে জিনের সর্দার, ওই দুষ্ট জিনকে তারা বন্দি করে ফেলে। সে কিছুতেই বন্দি হবে না, সে চলে যেতে চাচ্ছে, কিন্তু তারা তাকে নাকি বন্দি করে ফেলে। এরপরে প্রায় প্রতি রাত্রেই ওই যে যিনি জিনের সর্দার, তাকে বড় হুজুর বলে ডাকা শুরু করেন, কারণ তার উপস্থিতি তো আগে কেউ বুঝতে পারেনি। তাকে বড় হুজুর বলে ডাকা শুরু করে। বড় হুজুর উনি প্রতি রাত্রে উনি আসনে ওই মহিলা কবিরা যখন বসতেন, তো উনি হাজির হতেন শামীম ভাইয়ের ভেতরে। শামীম ভাই তো ওই বাড়িতেই থাকা শুরু করেন। আর প্রতি রাত্রে একটা দুইটা করে জিন সে বন্দি করতে থাকে, যেটা এই শামীম ভাইয়ের পরিবারের উপর চালান করা হয়েছিল। তবে ওই বড় হুজুর এটা বলে দেন যে ওই যে লোকজন যারা ব্ল্যাক ম্যাজিক করেছে তারা যেন এটা বুঝতে না পারে। তারা বুঝতে পারলে আবারও ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করবে। প্রতিনিয়ত এইগুলোর মধ্যেই থাকতে হবে, সুতরাং তাদেরকে বুঝতে দেওয়া যাবে না যে শামীম আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে। এভাবে চলছে। এদিকে শামীম ভাই কিন্তু প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন মাঝে। কারণ হলো যে ওই যে জিনগুলোকে বন্দি করা হচ্ছিল তারাও অত্যন্ত ক্ষিপ্ত হন। শামীম ভাইয়ের পরিবারের একজনের থেকে যেটা জানা যায় যে যখন ওই মহিলা কবিরাজের বাড়িতে শামীম ভাই ছিলেন, হঠাৎ এক রাতে চিৎকার চেঁচামেচি শামীম ভাই যে আমাকে মেরে ফেললো, আমাকে মেরে ফেললো। তখন ওই মহিলা কবিরাজ ঘুম থেকে উঠেন। ঘুম থেকে ওঠার পর দেখেন যে কি হয়েছে। দেখেন শামীম ভাইয়ের পিঠের উপরে 4 আঙ্গুলের চিহ্ন। মানে মানুষের আঙ্গুল তো একটা হাতে 5টা থাকে, আর কারো হাতে যদি 4টা আঙ্গুল থাকে সেটা কেমন হয়? এবং আঙ্গুলগুলো যদি খুব ধারালো হয়, নখগুলো ধারালো হয় কেমন? ওনার সমস্ত পিঠে মানে আঁচড় কেটেছে, রক্তাক্ত হয়ে গেছে পিঠ। শামীম ভাই তো চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি শুরু করেছে। তখন ওই অবস্থাতে মহিলা কবিরাজ ঝাড়ফুঁক করে দেন। ওই অবস্থাতে কিছু সময়ের জন্য সেটা ঠান্ডা হয়। শামীম ভাই পুরোপুরি কিন্তু সুস্থ হচ্ছিলেন না। প্রতি রাত্রে যখন ওই জিনগুলোকে বন্দি করা হতো, ওই যে বোতলে বন্দি করা হতো, এই বোতলগুলো শুরুতে থাকতো একদম ফাঁকা, কিন্তু যখন রাত্রে ওই বড় হুজুর বন্দি করতেন তখন নাকি ওর মধ্যে রশি, বিভিন্ন সুতা, এই টাইপের জিনিস দেখা যেত। এরপরে নির্দেশ দেওয়া হতো এটা কবরস্থানে গিয়ে মাটিতে পুঁতে দিতে, তাহলে ওরা আর সহজে বেরোতে পারবে না। বোতলের যে ক্যাপটি এটি খুব শক্ত করে লাগানো হতো। এরপর অনেকগুলো পলিথিন দিয়ে মুড়িয়ে তারপর কবরস্থানে এই বোতলগুলোকে পুঁতে রাখা হতো। এইভাবে চলছিল। তো শামীম ভাই আস্তে আস্তে আল্লাহর রহমতে সুস্থ হতে থাকেন। প্রায় 2 বছর লেগেছিল, টানা 2 বছর তার এই সুস্থ হতে। আল্লাহর রহমতে সুস্থ হয়ে যান। এবং ওই যে যেই বড় হুজুর, তারাও বলে যান যে তারা এরপরেও আর কখনো আগে যেভাবে হেল্প করতো সেভাবে করে যাবে, কিন্তু তারা কখনো তাদের উপস্থিতি জানান দেবে না তাদের পরিবারে। এভাবেই চলছে। শামীম ভাই এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছেন। উনি ওনার ব্যবসা বাণিজ্য করছেন, খুব স্বাভাবিকভাবে উনি ওনার জীবনযাপন করছেন। তো আল্লাহর অশেষ রহমতে এভাবেই সুস্থ হয়ে যান। তবে এর মধ্যে আরেকটা ব্যাপার ঘটেছিল চূড়ান্ত ভাবে, যখন তার সুস্থ হওয়া ভাব, এই সময় তার চিকিৎসা কার্যক্রম কিন্তু ব্যাহত হচ্ছিল। কারণ কোনোভাবে হয়তোবা শামীম ভাইয়ের উপরে যেই কবিরাজ বা যে তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক করেছিল জিনদের মাধ্যমে, সেই তান্ত্রিকের কাছে খবর গিয়েছিল যে এটা হচ্ছে না, সেই জিনদেরকে বন্দী করা হচ্ছে। তখন হয়তোবা সেই আত্মীয় স্বজনদের কাছে তান্ত্রিকের মাধ্যমে খবর যায় যে এক মহিলা কবিরাজ তার ট্রিটমেন্ট করছে। তখন ওই মহিলা কবিরাজের বাড়িতেও তাবিজ কবজ দেয়া শুরু করে ওই যে যারা তাবিজ করেছিল শামীম ভাইকে, তারা একটা পর্যায়ে তারা তাবিজ খুঁজতে থাকেন ওই মহিলা কবিরাজ। যেহেতু শামীম ভাই ওই বাড়িতে থাকতেন সুস্থতার জন্য, ওই বাড়িতে তাবিজ কবজ দেওয়া শুরু করে। এই মহিলা কবিরাজ যিনি, উনিও তাবিজ কবজ উঠানো শুরু করেন। একটি তাবিজ ওনারা কোনোভাবেই পাচ্ছিলেন না। যখন ওই বড় হুজুর এসেছিলেন শামীম ভাইয়ের উপরে,
তখন বলছিলেন যে এই একটা তাবিজ, এটা যদি সরানো যায় আশা করা যায় যে আল্লাহর রহমতে শামীম ভালো হয়ে যাবে। সমস্যা হলো যখনই এই তাবিজটা কোথায় আছে বড় হুজুর বলে দেন, বলে দেওয়ার পর তখন ওই মহিলা কবিরাজ উনি লোক পাঠান যে আমার বাসার অমুক জায়গা আছে, গিয়ে ওইখানে পায় না। তখন ওই বড় হুজুরকে বলে যে পাওয়া তো গেল না। তখন বড় হুজুর কিছুক্ষণ চুপ করে থাকে, আচ্ছা ওইখান থেকে সরিয়ে ফেলেছে, ওই জায়গায় যাও। আবার সেখানে পাঠানো হয়। এই পুরো বাড়ির বিভিন্ন জায়গায় বারবার পাঠানো হয়, কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছিল। তখন বড় হুজুর বিরক্ত হয়ে বলে যে তোমাদের তো বোঝা উচিত যে আমরা জিনেরা এইভাবে কোনো তাবিজ সহজে ধরতে পারি না, এটা আমাদের ক্ষতি হয়। তারপরও যেহেতু পাচ্ছ না, স্বামীকে আমি খুব ভালোবাসি, আমি যাচ্ছি, আমি ওটাকে নিয়ে আসছি। তখন ওই বড় হুজুর নিজেই নাকি গিয়ে ওই তাবিজ নিয়ে এই মহিলা কবিরাজের হাতে দিয়েছিলেন অন্ধকার ঘরের মধ্যে। বলে যে ওই দুষ্টু জিনেরা বারবার এটাকে সরিয়ে ফেলছিল, তোমরা যখনই বের হও ওরা সরিয়ে ফেলে, ওরা অত্যন্ত শক্তিশালী, ওরা আমাদের চোখেও ধুলো দিতে পারছে। তারপরে ওই যখন বড় হুজুর গিয়ে ওইটা নিয়ে আসেন তখন ওইটাকে নষ্ট করে ফেলা হয়, ওই তাবিজটাকে। এরপরে আস্তে আস্তে মূলত চূড়ান্ত ভালো হওয়ার দিকে চলে যান শামীম ভাই। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে কিন্তু কয়েকটি বিষয় শিক্ষণীয়। প্রথমত, এই যে জিনেরা, এই জিনেরা বংশ পরম্পরায় তাদের সাথে রয়েছে, মানে শামীম ভাইদের পরিবারের সাথে রয়েছে। মূলত তাদের পরিবারের দান খয়রাত মহৎ হৃদয়ের কারণে তারা কখনো তাদের উপস্থিতি জানান দেননি। এখান থেকে শিক্ষণীয় ব্যাপার এটাই যে জিনেরা অনেক সময় মানুষদের ভালো আমলগুলো দেখেন, তখন অদৃশ্য থেকেই উপস্থিতি জানান না দিয়েই তারা মানুষের উপকার করে থাকেন। কিন্তু এখানে আরো একটা ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে, জিনদেরকে খুশি করা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে খুশি করা। এই বিষয়টা মাথায় রাখতে হবে। দেখা গেল আমরা ভালো কাজ করছি, চিন্তা করছি জিন খুশি হয়ে যাবে আমার সাথে থাকবে, এরকম চিন্তা করলে কিন্তু আমল কাজে আসবে না, বরং সেটা অহংকার রিয়া বা শিরকের পর্যায়ে পড়ে যেতে পারে। আর একটা ব্যাপার হলো যে জিনদেরকে জিনেরাও বন্দী করতে পারে, আর এই বন্দিত্ব দশা চিরন্তন করার জন্য কৌশলে মানুষের সহযোগিতা নিতে পারে। এটা সত্য আমরা বিভিন্ন ঘটনায় দেখতে পারি যে জিনেরা চলে যাওয়ার সময় বিভিন্ন শর্ত জুড়ে দেয়, এটা দিতে হবে ওটা দিতে হবে। কিন্তু শামীম ভাইয়ের বেলা যেটা হয়েছে, তারা একটা কূট চাল চলেছে যেটা ওই দরবেশ টাইপের লোকের মাথায় আসে নাই, কেউ চিন্তাই করতে পারেনি। ওই কুটচাল করে ওই বড় হুজুর সহ তার অনুসারীদেরকে বন্দী করে ফেলা হয়েছিল, যেটা পরবর্তীতে ওই মহিলা কবিরাজের জিনদের তথ্যের ভিত্তিতে মহিলা কবিরাজ তার জিনের সহযোগিতায় ওই জিনিসগুলো থেকে ওই বড় হুজুর সহ তার অনুসারীদেরকে মুক্ত করেছিলেন। তারপর বড় হুজুর নিজেই এটা চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন। মহিলা কবিরাজ আসলে টুকটাক কবিরাজি চিকিৎসা করার মাধ্যমে বিভিন্ন ওষুধ দিতেন, কিন্তু জিন রিলেটেড মূল যেই দায়িত্ব নিয়েছিলেন সেই বড় হুজুর, যারা বংশ পরম্পরায় পরিবারের সাথে ছিলেন। প্রিয় লিসেনার্স, নিজের আত্মীয় স্বজনরাও অনেক নিকৃষ্ট ধরনের কাজ করতে পারে। একটি তথ্য আমি আপনাদেরকে বলি, আশা করছি এই তথ্যটা আপনাদের মানে কাজে লাগবে, এই কারণে যে কত এমন জায়গায় কোনো কিছু রাখতে পারে যেটা কল্পনাতেই আসে না। এটি আমার নিজের পরিবারের কথাই আমি বলছি। সেটা হচ্ছে আমার যে পরিবার, আমরা 4 ভাই বোন, আমাদের সকলের ছোট বোন তখন সম্ভবত ও ক্লাস 4-এ পড়তো। আর বাচ্চাদের স্বভাব হচ্ছে যে কোনো সুই সুতা পেলে, বিশেষ করে মেয়ে বাচ্চা, তারা দেখে যে তার মা খালারা সেলাই করে, তারা কি করে ওই সুইয়ের মধ্যে সুতা ঢোকানোর চেষ্টা করে। তো আমার ছোট বোন কি করেছে, সে ওই বারবার সুতা ঢোকাতে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পরে মানে তারপর সে ট্রাই করছিল, হঠাৎ করে আমার আম্মা তাকে ডেকেছে। তখন ও ওই সুইটা কোথায় রাখবে, সে একটা কাভার ছাড়া বালিশের উপরে যে মোটা কাপড়টা থাকে সেই কাপড়ের উপর ওই সুইটা বিধিয়ে রেখে ওখান থেকে চলে গেছে, মনে করছে আবার ফেরত এসে আবার সেটাতে সুতা ঢোকানোর চেষ্টা করবে। সে যখন ফেরত আসছে, আসার পরে ওই সুইটা আর খুঁজে পায় না, সুই গেল কোথায়। তখন আমার ছোট বোন আমার আম্মাকে বলেছে যে আম্মু এই যে সুই তো বালিশের উপরে রেখেছিলাম, এখন তো সুই পাই না। তখন আম্মা চিন্তা করছে সর্বনাশ, এই সুই যদি এখন বালিশের ভিতরে ঢুকে গিয়ে থাকে, মানে তুলার মধ্যে ঢুকে গিয়ে থাকে, তাহলে এর উপর যদি কেউ মাথা দেয় তাহলে ভয়ানক একটা দুর্ঘটনা করতে পারে। উনি সাথে সাথে কি করেন, মানে আমার আম্মা ওই বালিশের এক পাশ থেকে সুতো খুলে ফেলেন এবং সব মানে তুলাগুলো বের করে ফেলেন। বের করার পর যদিও বা সুই পাননি,
কিন্তু এমন জিনিস পেয়েছিলেন যেটা দেখে আমাদের পরিবারের সকলের চক্ষু চরক গাছ। আমরা দেখেছিলাম যে ওই বালিশের তুলার মধ্যে তাবিজ, বিভিন্ন আরবি লেখা এবং বর্ষি ঢোকানো। আমরা তো অবাক যে এটা কে করলো। বালিশের উপরের মোটা কাভারের এক পাশের সেলাই খুলে এর ভিতরে এই জিনিসটা ঢুকিয়ে দিয়ে আবার সেলাই করে দিয়ে যাবে, এটা তো বাহিরের কোনো মানুষের কাজ না। এটা কে করলো? মূলত ওই যে ব্যাপারটা যেটা বালিশের মধ্যে ছিল, ওই বালিশটা আমার আম্মা ব্যবহার করতেন। আমাদের পরিবারেরই কোনো একজন, যেটা আমরা পরবর্তীতে ধরতে পেরেছিলাম কিন্তু এটা আমরা বুঝতে দেইনি, তিনি নিজে এই ব্ল্যাক ম্যাজিকটা করেছিলেন। এরপরে কিন্তু আমার আম্মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন, আমরা অসুস্থতার কারণ বুঝতে পারতাম না। তারপর আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গিয়েছিল। তো আমি জাস্ট এতটুকুই বললাম যে আমাদের প্রত্যেকের পরিবারেই কিন্তু কিছু লোকজন রয়েছে যাদের উপর ব্ল্যাক ম্যাজিক করা হতে পারে, এবং করবে কারা? একদম কাছের আত্মীয় স্বজনরা। কারণ ঘরের ভিতরে ঢোকে তোষকের মধ্যে, বালিশের মধ্যে, এটা তো দূরের আত্মীয় স্বজনরা এসে পারবে না, বা দূরের লোকজন এই এন্ট্রিটা তো ঘরের মধ্যে পাবে না, তাই না? এই জন্য আপনারা সকলে সতর্ক থাকবেন এই বিষয়গুলো থেকে। আমার নিজের পরিবারের একটা বিষয় এই কারণে বললাম যাতে করে আপনারা এই বিষয়ের গুরুত্বটা ধরতে পারেন। প্রিয় লিসেনার্স, আমাদের ঘটনাগুলো আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্লিজ। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ।